গল্প তোমাতেই বিভোর। লেখানিতে তাসনুভা জুহি। ষষ্ঠ পর্ব। আনিকার আস্তে আস্তে এই 9 দিনের সমস্ত ঘটনা মনে পড়ে গেল। তখনই সে নীলাভকে খুঁজতে লাগল। তখনই আনিকা মাথা তুলে তাকিয়ে দেখে সামনে নীলাভ তার দিকে অপলক তাকিয়ে আছে। আনিকা আর এক মুহূর্তও দেরি না করে নীলাভকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। মিস্টার চৌধুরী, আপনি এসেছেন। নীলাভ আনিকার মাথাটা বুকের সাথে শক্ত করে চেপে ধরে, মাথায় হাত বুলিয়ে দিতে লাগল। নীলাভের বুকের ভিতর এতদিন ধু ধু করে জ্বলা আগুন যেন আজ আনিকার স্পর্শে নিভে যাচ্ছে। মায়াবতী, আমি এসেছি। আমি তোমাকে ছেড়ে কোথায় যাব বলো? আমার গন্তব্য যে তোমাতেই শুরু আর তোমাতেই শেষ। আনিকা অনবরত কান্না করেই যাচ্ছে। আশপাশের সব কিছু তার খেয়ালের বাইরেও। হঠাৎই নিজের স্থান অনুভব করে লজ্জায় নুয়ে পড়ল। দ্রুত নীলাভের বুক থেকে মাথা সরিয়ে দূরে সরে মাথা নিচু করে বসল। নিজের বুক থেকে হঠাৎই আনিকার সরে যাওয়াতে নীলাভ কিছুটা অবাক হয়ে ভ্রু কুঁচকে বলল, কি ব্যাপার, তুমি হঠাৎ সরে গেলে কেন? বেশ ভালোই তো লাগছিল আমার। আনিকা লজ্জায় কথা বলতে পারছে না, নিচের দিকে তাকিয়ে হাতের নখ খুঁটতে লাগল। আনিকার লজ্জামাখা মুখ দেখে নীলাভ মুচকি মুচকি হাসতে লাগল। আনিকা বলল, মিস্টার চৌধুরী, মা বাবা ভাইয়া কোথায়? তারা কেউ আসেনি? আনিকার মা বাবা দুজনেই অসুস্থ পড়েছে আনিকাকে হারানোর শোকে। এই মুহূর্তে আনিকাকে এসব বললে হয়তো হাইপার হয়ে উঠবে, তাই সেইটা হাইড করে বলল, আহিল তো এসেছে, ওই পাশে দেখো। আর ফুপা ফুপি আমাদের বাসায় আছে, ওরা আসেনি। আনিকা ছলো ছলো চোখে বলল, আচ্ছা, মা বাবা কি আমার ব্যাপারে জানে না? নীলাভ দুই হাত দিয়ে আনিকার দুই গালে হাতে রেখে মুখটা হালকা উঁচু করে বলল, তুমি এসব নিয়ে ভেবো না পাখি। আজই আমরা বাসায় ফিরে যাব, তারপরই না হয় সবকিছু শুনো। আনিকা প্রত্যুত্তরে শুধুই মাথা ঝাঁকালো। ওই দেখো তোমার ভাইয়া। আনিকা আর এক মুহূর্ত ও সময় নষ্ট না করে আহিলের কাছে গেল। আনিকার এভাবে ছুটে যাওয়া দেখে নীলাভ কিছুটা মুচকি হাসি দিল। নূরজাহান, ইয়াশ, ফাইয়াজ, আহিল 4 জনে মিলে কথা বলছিল। তবে এখানে ইয়াশ একদমই চুপ করে বসে আছে। কথা বলতে ইচ্ছে তার করছে না। নিজের ভালোবাসাকে হারিয়ে ফেলবে এটা ভেবেই বুকের ভিতর তার জ্বলে পুড়ে যাচ্ছে। তবে তার করার কিছুই নেই, সে যে নিরুপায় একদম। আনিকা এসে সবার পিছনে দাঁড়াতেই দেখতে পেল সামনে তার ভাইয়া বসে হেসে হেসে কথা বলছে। আনিকা তো সেদিন ভেবেই নিয়েছিল হয়তো আর কখনো আপনজনদের আর দেখা হবে না। নিজের ভাইয়াকে সামনে পেয়ে আনিকা আবেগপ্রবণ হয়ে গেছে। চোখ থেকে তার পানি পড়ছে। কান্নামাখা কণ্ঠে আহিলকে ডাক দিল, ভাইয়া। সবার আড্ডার মাঝে হঠাৎই সেই চিরচেনা কণ্ঠে ভাইয়া ডাক শুনে আহিল কিছুটা চমকে গেল। আহিলের মতো বাকিরাও একটু চমকে গেল। সবাই পিছনে তাকাতেই দেখতে পেল কান্নামাখা চোখে আনিকাকে দাঁড়িয়ে থাকতে। আহিল সঙ্গে সঙ্গে সোফা থেকে উঠে দাঁড়ালো। আনিকা দৌড়ে এসে আহিলের বুকে ঝাঁপিয়ে পড়ে অঝরে কান্না শুরু করে দিল। এতদিন পর নিজের বোনকে ফিরে পেয়ে আহিলও আবেগপ্রবণ হয়ে উঠেছে। তার চোখেও পানি জমেছে, তবে সেটা কষ্টের নয়, এতদিন পর নিজের কলিজার টুকরা বোনটাকে ফিরে পেয়ে। বনু কাঁদিস না, এই দেখ তোর ভাইয়া। আহিল এটা বলেই আনিকাকে বুক থেকে সরিয়ে আনিকার কপালে চুমু এঁকে দিল। আমার ছোট্ট বনুটা। আমি জানতাম আমার বোনের কিছু হতে পারে না। আনিকা কাঁদতে কাঁদতে হেঁচকি তুলে ফেলছে। এতক্ষণ সবাই ভাই বোনের এত সুন্দর মুহূর্ত উপভোগ করছিল। ফাইয়াজ নূর জাহান বেশ খুশি, সেইটা তাদের মুখের হাসি দেখেই বোঝা যাচ্ছে। তবে ইয়াশ খুশি কি নারাজ সেইটা তার মুখ দেখে বোঝা বড় দায়, কারণ ইয়াশ মুখটাকে গম্ভীর করে রেখেছে, হয়তো কষ্ট লুকানোর বৃথা চেষ্টা করছে। নূর জাহান বললেন, যাক, তাহলে তোমার সব মনে পড়েছে। নূর জাহানের কথা শুনে আনিকা পাশ ফিরে তাকালো। নূর জাহানের দেখার সঙ্গে সঙ্গে ইয়াশের চোখে চোখ পড়ল আনিকার। ইয়াশ এক নজরে আনিকার দিকে তাকিয়ে রইল। ইয়াশের চোখে চোখ রাখতেই আনিকার অস্বস্তি বোধ করল, সঙ্গে সঙ্গে চোখ সরিয়ে নিল। আনিকার এভাবে চোখ সরানো দেখে ইয়াশ হালকা হাসল। পরি ফুটন্ত গোলাপ মনে করে তোমায় ঝাপটে ধরেছিলাম আমার এই বুকের মধ্যখানে। কিছু সময়ের জন্য ভুলেই গেছিলাম গোলাপেও যে কাঁটা থাকে। অতঃপর সেই কাঁটার আঘাতে ক্ষতবিক্ষত হয়ে গেল একটা সতেজ হৃদয়। অথচ তুমি টেরই পেলে না পরি।
নূরজাহান বলল, এখানে বসো মেয়ে। আনিকা ইয়াসের পাশাপাশিই বসল। তবে ইয়াসের দিকে তার নজর নেয়, মাথাটা নিচু করে বসে রইল। নূরজাহান বলল, তা মেয়ে, তোমার তো সব মনে পড়ে গেছে, এবার কি তাহলে আমাদের ছেড়ে চলে যাবে? আনিকা চোখ তুলে তাকালো, কিছু বলার জন্য মুখ খুলতেই পাশ থেকে নীলাভ এসে বসতে বসতে বলল, বুঝলে দাদি, কিছু মানুষ হচ্ছে অতিথি পাখির মতো। তাদের প্রতি যতই মায়া হোক না কেন, দিন শেষে কিন্তু তাদের নিজ গন্তব্যে, নিজ স্থানে ফিরে যেতেই হবে। সুতরাং আনিকাকেও ওর নিজ স্থানে ওকে ফিরে যেতে হবে। হুমম দাদু ভাই, তা ঠিক বলেছ। তবে যা বলো না কেন, এই একদিনে মেয়েটার প্রতি বড্ড মায়া জমে গেছে আমার। ফাইয়াজ ঠোঁট চেপে হেসে বলল, আর বলো না গো দাদি, এই আনিকা হচ্ছে আস্ত একটা মায়ার খুনি। আমার বন্ধুকেও পাগল বানিয়ে ছেড়েছে মায়ার জালে। সবাই হো হো করে হেসে উঠল, আর আনিকা লজ্জায় আড়ষ্ট হয়ে বসে রইল। ফাইয়াজের কথায় বড্ড কষ্ট পেয়েছে। সবাই হাসলেও হাসি নেই ইয়াসের মুখে, আর চোখে আনিকার দিকে তাকিয়ে রইল। আর কিছুক্ষণ পর হয়তো এই মায়ভরা মুখটা আর কখনো দেখা হবে না। নীলাভ বলে উঠল, ডক্টর ইয়াস আর দাদিমা, আপনাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ, সেইটা আপনাদের বলে বোঝাতে পারবো না। আমার আমানতকে আপনারা অতি যত্নে আগলে রেখেছিলেন। আমার এই প্রাণ ভ্রমরাটাকে আজ না পেলে হয়তো আমি নামক অধ্যায়টা খুব শীঘ্রই এই পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যেত। ইয়াস একটা সৌজন্যমূলক হাসি দিয়ে বলল, একজন ডক্টর হিসেবে এটা আমার দায়িত্ব ছিল মিস্টার চৌধুরী। আর আপনার প্রাণ ভ্রমরাটাকে আগলে রাখবেন। এবার হয়তো খুঁজে পেয়েছেন, দ্বিতীয়বার কিন্তু নাও পেতে পারেন। নীলাভ ইয়াসের কথার প্রত্যুত্তরে কিছুই বলল না। নূরজাহানের উদ্দেশ্য বলল, দাদি, আমাদের এবার বিদায়ের সময় হয়ে গেছে। আমরা এখনই চলে যাব। বাবারা আজ থেকে গেলে হতো না? না দাদি, বাড়ি ফিরতে হবে। আমাদের জন্য সবাই অপেক্ষায় আছে। তবে কথা দিচ্ছি, পরবর্তীতে কক্সবাজার আসলে অবশ্যই তোমার সঙ্গে দেখা করে যাব। আনিকাও বলল, হুমম দাদি, এখানে আসলে তোমার সঙ্গে অবশ্যই দেখা করব। আমার আপন ঠিকানায় যে আমার ফিরে যাবার সময় হয়েছে। নূরজাহান মুচকি হেসে বলল, তুমি অবশ্যই এসো। আহিল বলল, আমরা তো অবশ্যই আসবো, কিন্তু আপনাকে আর ডক্টর ইয়াসকেও কিন্তু আমাদের ওখানে যেতে হবে। কিছুদিন পর আমার বনুর বিয়ে, আপনাদের অবশ্যই যাওয়া লাগবে কিন্তু। নীলাভও বলল, দাদি, কোনো না কিন্তু শুনবো না, আমাদের বিয়েতে তোমরা অবশ্যই আসবে, তাও স্পেশাল গেস্ট হিসেবে। না দাদুভাইরা, আমার অনেক বয়স হয়েছে, এই বয়সে এত দূর জার্নি করতে পারবো না। তবে তোমাদের জন্য অনেক দোয়া রইল। দোয়া করি সারা জীবন এরকম একসঙ্গে থেকো। আর এই মিষ্টি পরীটাকে ভালোবেসে আগলে রেখো দাদুভাই। নীলাভ আনিকার দিকে তাকিয়ে থেকেই মুচকি হেসে উত্তর দিল, হুমদা, আর বলতে প্রয়োজন বুকের ভিতর ঢুকিয়ে রাখবো, তবে আর হারাতে দিব না। ফাইয়াজ এবার ঘড়ির দিকে তাকিয়ে তাড়াহুড়ো করে বলল, নীলাভ, তাহলে এবার উঠা যাক, আমার আবার থানায় যাওয়া লাগবে, সময় হয়ে গেছে। আনিকা, নীলাভ, আহিল সবাই উঠে দাঁড়ালো। নূরজাহান বলল, দাঁড়াও, এই মেয়ে এদিকে এসো তো। আনিকা গুটি গুটি পায়ে নূরজাহানের সামনে এগিয়ে গেল। দাদি বলো। নূরজাহান তার হাত থেকে দুইটা সোনার বালা খুলে আনিকার হাতে পরিয়ে দিতে দিতে বলল, এই বালাগুলো তোমার বিয়ের উপহার হিসেবে দিলাম, যত্নে রেখো। না না দাদি, লাগবে না এগুলো। চুপ করো মেয়ে, বড়রা ভালোবেসে কিছু দিলে না করতে নেই, আর আমি তোমাকে তো আমার নাতনি হিসেবে দিলাম। আনিকা নূরজাহানকে জড়িয়ে ধরল, তুমি অনেক ভালো দাদি। আমরা এবার তাহলে আসি। তা তো যাবি, চল, তোদেরকে রাস্তা পর্যন্ত তো এগিয়ে দিয়ে আসি। আচ্ছা চলো। সবাই ইয়াসদের বাড়ি থেকে বের হয়ে গেটের সামনে আসলো, সঙ্গে ইয়াসও এসেছে। আহিল ফাইয়াজ গাড়ির ভিতর অলরেডি উঠে গেছে। নীলাভ ইয়াসের সঙ্গে হ্যান্ডশেক করতে করতে বলল, ডক্টর ইয়াস, আপনি কিন্তু আমাদের বিয়েতে অবশ্যই অবশ্যই আসবেন। ইয়াস সৌজন্যমূলক হাসি দিয়ে বলল, মিস্টার চৌধুরী, আমি অনেক ব্যস্ত থাকি। আমার বাবাও দেশে নেই, পুরো হসপিটাল আমার দায়িত্বে, অনেক কাজ আমার, তবুও চেষ্টা করব যাওয়ার। থ্যাঙ্কস দাদি, তাহলে আজ আসি। দাদু ভাই, সাবধানে যেও কেমন। অবশ্যই। আনিকা, চলো গাড়িতে উঠো এবার। আপনি গাড়িতে গিয়ে বসুন, আমি আসছি। কিন্তু আপনি যান, আমি 1 মিনিটের ভিতর আসছি। ওকে, তাড়াতাড়ি এসো।
এটা বলেই নীলাভ গাড়ির কাছে চলে গেল। আনিকা নূর জাহানের 2 হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, দাদি তোমাকে অনেক মিস করব। তুমি নিজের খেয়াল রেখো কেমন, আমি তাহলে যাই। আমিও তোমাকে মিস করব, সাবধানে যেও। হুম দাদি। আনিকা এবার ইয়াসের সামনে গিয়ে দাঁড়ালো। আনিকা ইয়াসের চোখে চোখ রাখলো, কি বলবে বুঝতে পারছে না, তারপরও মিষ্টি একটা হাসি দিয়ে বলল, এই যে ডাক্তারবাবু, আপনার সঙ্গে হালকা রূপ ব্যবহার করেছিলাম তার জন্য দুঃখিত। আর আপনি আমার অনেক উপকার করেছেন, সুতরাং ধন্যবাদ দিয়ে আমি আপনাকে ছোট করতে চাই না। আজ তাহলে আসি। আনিকা কথাগুলো বলেই চলে যাওয়ার জন্য উদ্যত হলো, তখনই পিছন থেকে একটা মায়ভরা ডাক তার কর্ণকুহরে গিয়ে পৌঁছালো। পড়ি শুনো। ডাকটা আনিকা উপেক্ষা করতে পারল না। তাই তো পিছু ফিরে মুচকি হেসে বলল, জি বলুন। ভালো থেকো। হুম আপনিও। এটা বলেই আনিকা চলে গেল। কিছুক্ষণের মধ্যে আনিকাদের গাড়ি ছেড়ে দিল, চোখের পলকে আনিকাদের গাড়ি দৃষ্টি সীমার বাহিরে চলে যেতে লাগল। সেদিকে কষ্টভরা বুকে, অশ্রুভরা নয়নে ইয়াস তাকিয়ে রইল। তোমাকে ভালোবেসেছিলাম সেদিনের এক পূর্ণিমার রূপালী জ্যোৎস্নায়। ঝিলের জলে সেদিন উকি দিয়েছিল তোমার অবয়ব। সেদিন তোমাকে ভালো না বাসলে আমি বুঝতাম না তোমার ভালোবাসায় লুকিয়ে ছিল কতটা তীব্র দহন। সেই দহন সাপের বিষের মতো আজ ছড়িয়ে দিচ্ছপ আমার পুরো শরীর জুড়ে। তোমাকে ভালো না বাসলে আমি বুঝতাম না তোমার প্রতিটা স্পর্শে মিশে ছিল বিসর্জনের ছোঁয়া। তোমাকে ভালো না বাসলে আমি বুঝতাম না রাত জাগা ডাহুকের গানে গোপন আর্তনাদ। তোমাকে ভালো না বাসলে আমি বুঝতাম না আমার প্রেম তোমার কাছে শুধুই কিটে খাওয়া মানচিত্র। তোমাকে ভালো না বাসলে আমি বুঝতাম না বুকের গহীনে নিশাচর রাতে জন্ম নেয় কত চাপা ক্ষত। আফসোস পড়ি আমার এত ভালোবাসার আড়ালে তোমাকে বলতে পারিনি যে সব কথা, সেই কথাগুলো আজ সাঁতরিয়ে বেড়াচ্ছে আমার প্রতিটি সাদামাটা কবিতায়। খুব বেশি ভালোবেসেছিলাম তোমায়, বোধহয় সৃষ্টিকর্তা তোমাকে আমার ভাগ্যে লেখেনি পড়ি। তাই তো পৃথিবীর এই নির্মম পরিহাসে আজ তুমি অন্য কারো। তবে তোমার জায়গা তোমারই রবে পড়ি। এই জায়গা আর কাউকে কখনো দিব না। তুমি নামক স্মৃতি নিয়ে না হয় বাকিটা জীবন কাটিয়ে দিব। যার সাথেই থাকো ভালো থেকো। খুবই বেশি ভালোবাসি তোমায় পড়ি। ইয়াসের চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। মনে হচ্ছে কেউ জানে তার কলিজাটা ছিঁড়ে নিয়ে চলে গেল। আজ 9 দিনে চৌধুরী বাড়িতে বদলে গেছে সব। যেই বাড়িতে এক সময় লেগে থাকতো হাজারো হাসি আনন্দ, মজা, অথচ এক ঝড় এসে সব বদলে দিয়ে গেছো, হারিয়ে গেছে সেই আনন্দ হাসি সব। আনিকার হারানোর শোক সবাইকে একদম পাথরের মূর্তি করে দিয়েছে। অবন্তী মির্জা অনেক অসুস্থ, জ্ঞান নেই বললেই চলে। আসলাম মির্জাও সেই আদরের মেয়েটাকে হারানোর শোক কেউ সহ্য করতে পারিনি, তিনিও বিছান ধারা, একবার স্ট্রোক করেছে। এখন সব সময় বেড রেস্টে থাকে। দুজনেই অসুস্থ, দেখার কেউ নেই বলে মেহেক চৌধুরী এখানেই রেখে দিয়েছে। আমিরুন নেসা তো একবারে বিছানার সঙ্গে লেগে গেছে, কথা বলার শক্তিও যেন তার নাই। সব থেকে আদরের নাতনি ছিল আনিকা, আর সেই আনিকাকে হারানোটা সহ্য করতে পারিনি আমিরুন নেসা, তিনি তাই তো অসুস্থ হয়ে পড়েছেন। আর নীলিমা তো একবারে ভেঙ্গে পড়েছে, বেস্ট ফ্রেন্ডকে হারিয়ে গেছে আর সেও নিশ্চুপ হয়ে গেছে। সারাদিন বদ্ধ ঘরে চুপচাপ বসে থাকে, কারো সাথে কথা বলে না। ঠিকমতো খাওয়া দাওয়া করে না। ভার্সিটিতেও যায় না। মাঝে মাঝে বাসায় আবির এসে ওর সঙ্গে টাইম স্পেন্ড করে, তবে নীলিমা সেগুলো পাত্তা দেয় না, চুপচাপ বসে থাকে। আবিরের কথা সবাই জানে। নিবিড়ের মন খারাপ থাকলেও প্রকাশ করে না। নাহিয়ান চৌধুরী অসুস্থ থাকা সত্ত্বেও অফিসে যান, নিজেকে ব্যস্ত রাখার জন্য। নিবিড়ও নিয়মিত অফিসে যায়। মেহেক চৌধুরী আর ইরা বাসায় থাকে, দুজনে সারাদিন সবাইকে দেখে শুনে রাখে, তাদের মনের অবস্থাটাও খুব খারাপ। এখন প্রায় বিকেল হয়ে গেছে, কিছুক্ষণ আগে নাহিয়ান চৌধুরী আর নিবিড় বাড়ি ফিরেছে। তারা আপাতত রুমে আছে। নীলিমা সারাদিন রুমে থাকে বলে ইরা জোর করে নীলিমাকে নিচে ড্রয়িং রুমে নিয়ে এসেছে। নীলিমা সামনে সোফায় বসে আছে, পাশে ইরাও আছে। এই নীলু, তোর মনের অবস্থা বুঝতে পারছি, কিন্তু সব সময় এরকম মনমরা হয়ে থাকলে তো তুইও বাকি সবার মতো অসুস্থ হয়ে যাবি বোন, এটা কি বুঝতে পারছিস না? নীলিমা কিচ্ছু বলল না, চুপচাপ বসে রইল। ইরা আবার বলল,
নীলু চল আজ সন্ধ্যায় আমরা বাহির থেকে ঘুরে আসি, তোর না ফুচকা অনেক পছন্দ, চল ফুচকা খাওয়াবো তোকে। আহা ভাবি থামো তো প্লিজ, ভালো লাগছে না, আমি কোথাও যাব না, আমি এখন ঘরে যাব। নীলিমা উঠে চলে যাওয়ার জন্য দাঁড়াতেই ইরা হাত টেনে আবার বসিয়ে দিল। আহা এত রাগ করছিস কেন? আচ্ছা তুই এখানে বস, আমি তোর জন্য কিছু স্ন্যাক্স বানিয়ে নিয়ে আসি। ভাবি কোনো কথা না নীলু, চুপচাপ এখানে বস, আমি আসছি। ইরা চলে গেল রান্নাঘরে। নীলিমা চুপচাপ বসে রইল। নীলিমা জানে ইরা তার মন ভালোর জন্যই এসব করছে, তবে চাইলে কি আর তার মন ভালো হবে? সব থেকে কাছের বন্ধু হারানোর কষ্ট সে কি বুঝবে কখনা? যেদিকে তাকায় না কেন চারিদিকে শুধু অনুর স্মৃতি, শুধুই অনু। তুই কোথায় চলে গেলি রে অনু? কেন চলি গেলি? দেখ তুই চলে যাওয়াতে সব কেমন জানি হয়ে গেছে। এই বাড়িটাও নিষ্প্রাণ হয়ে গেছে। আর কি কখনো আগের মতো হবে বল? হঠাৎই কলিং বেল বেজে উঠল। তবে নীলিমা উঠল না, চুপচাপ বসে রইল। ওদিকে অনবরত কলিং বেল বেজেই যাচ্ছে। রান্নাঘর থেকে ইরা বলল, নীলু বোন আমার, দেখতো কে এসেছে। নীলিমা ইচ্ছে না থাকা সত্ত্বেও সোফা থেকে উঠে দাঁড়ালো। তারপর সদর দরজার দিকে এগিয়ে যেতে লাগলো। নীলিমা সদর দরজা খুলতেই সামনের ব্যক্তিকে দেখে। নীলিমা স্তব্ধ হয়ে গেল, চোখ যেন বিশ্বাস করতে চাইছে না। পরক্ষণেই খুশিতে কেঁদে দিল, আর সামনের ব্যক্তিকে জড়িয়ে ধরল। নীলিমা সদর দরজা খুলতেই সামনের ব্যক্তিকে দেখে নীলিমা স্তব্ধ হয়ে গেল, চোখ যেন বিশ্বাস করতে চাইছে না। পরক্ষণেই খুশিতে কেঁদে দিল, আর সামনের ব্যক্তিকে জড়িয়ে ধরে কান্না করে দিল। অনু আমার অনু, আমি জানতাম আমার অনুর কিছু হতেই পারে না। তুই আমাকে একা রেখে কোথায় চলে গিয়েছিলি বল? আমাকে রেখে আর কোথাও যাবি না বল, আমাকে কথা দে, আর কখনো আমাকে রেখে কোথাও যাবি না। আনিকা আলতো হাতে নীলিমাকে নিজ থেকে সরিয়ে চোখের পানি মুছতে মুছতে বলল, এভাবে কান্না করছিস কেন নীলু? এমন ভাবে কান্না করছিস যেন আমি মারা গেছি। এরকম বাজে কথা বলবি না অনু। আচ্ছা মেরি মা, বলবো না, এবার তো একটু কান্না থামা প্লিজ। পাশ থেকে নীলাভ বলল, এই শাকচুন্নি না কেঁদে সামনে থেকে সর। আর কতক্ষণ দরজায় দাঁড়িয়ে থাকবো? হ্যাঁ। ওদিকে রান্নাঘর থেকে ইরা বলল, নীলুকে এসেছে রে, দরজা কি খুলেছিস? নীলিমার কোনো শব্দ না পেয়ে ইরা রান্নাঘর থেকে বেরিয়ে ড্রয়িং রুম আসতে লাগলো। নীলু কোথায় গেলি ক? বাকি কথা বলার আগে সামনে আনিকাকে দেখে ইরা অবাকের চরম পর্যায়ে। অনু! ইরাকে দেখে নীলিমাকে সরিয়ে ড্রয়িং রুমে এগিয়ে গেল আনিকা। ইরাপু, আমি চলে এসেছি তোমাকে জ্বালাতে। মানে? হিহিহিহি, জাস্ট মজা করলাম, তা কেমন আছো তুমি? ভালো। আনিকা ইরার আশেপাশে ঘুরে ঘুরে দেখতে দেখতে বলল, একবারও জিজ্ঞাসা করলে না যে আমি কেমন আছি? আর তুরিমি এভাবে তুতলাচ্ছ কেন? কই তুতলাচ্ছি? আহা ইরাপু, এত ভয় পেলে হবে? আমি মনে হচ্ছে ভূত এমন রিয়াক্ট করছো। আই নো যে তুমি আমাকে এখানে এই মুহূর্তে এক্সপেক্ট করনি, বাট তাই বলে এভাবে ভয়ে ঘেমে যাওয়ার কি হলো? ইরা ঘেমে এলাকার হয়ে গেছে, গলা তার শুকিয়ে আসার উপক্রম, ততলাতে ততলাতে বলল, তুই বেঁচে আছিস সোনু। এটা বলেই সোফায় ধপাস করে বসে পড়ল ইরা। আনিকা মুচকি হেসে ইরার কানের কাছে গিয়ে ফিসফিস ফিসফিস করে বলল, হ্যাঁ আমি ফিরে এসেছি ইরাপু, আর আমি তোমাকে ছাড়ব না। সময় হোক আমাকে নীলাভের থেকে দূরে করার ফল তোমাকে আমি দিব। আনিকার কথা যেন ইরার সর্বাঙ্গ কাঁপিয়ে দিতে সক্ষম। ইরা থরথর কাঁপতে লাগলো, গলা পুরো শুকিয়ে এসেছে, এই মুহূর্তে তার বড্ড পানি পিপাসা পাচ্ছে। সেই মুহূর্তেই ইরা তার সামনে এক গ্লাস পানি দেখল, তবে গ্লাসটা কার হাতে সেইটা দেখার আগেই গ্লাসটা নিয়ে ঢকঢক করে পানি খাওয়া শুরু করল ইরা। আহা আহা ইরাপু, আস্তে আস্তে খাও, গলায় বেঁধে যাবে তো। ইরা পানির গ্লাসটা মুখ থেকে নামিয়ে বসে রইল। মুখ দিয়ে তার কথা বের হচ্ছে না। পিছন থেকে আহিল নীলাভ ভিতরে আসতে আসতে নীলু বলল, কি ব্যাপার ভাবি, তুমি এখানে বসে এভাবে ঘামছো কেন? এতক্ষণ তো ঠিকই ছিলে, হঠাৎ কি হলো? আনিকা একটা বাঁকা হাসি দিয়ে বলল, কি জানিস নীলু, অনেকে হয়তো তার আসল সত্যিটা বের হয়ে যাবার ভয়ে এরকম করছে, কি জানি বাপু। আহিল বলল, তুই কি বলতে চাচ্ছিস সোনু? আনিকা এবার একটু জোরে হেসে বলল, আরে ভাইয়া কিছু না, জাস্ট মজা করলাম।
ইরাপু আমাকে এই মুহূর্তে এক্সপেক্ট করেনি, ভেবেছিল আমি হয়তো মরে ভূত হয়ে গেছি, তাই আমাকে দেখে বড্ড ভয় পেয়েছে, তাই না ইরাপু? আনিকার কথায় ইরা এদিক সেদিকে তাকাতে লাগলো, কি বলবে বুঝতে পারছে না, তাই ততলাতে ততলাতে বলল, হ্যাঁ হ্যাঁ অনু ঠিকই বলেছে, হি হি হি। নীলাভ সোফায় ধপাস করে বসে পড়ল, অনেক টায়ার্ড লাগছে, সাথে আহিলও বসল। আনিকা বলল, নীলু বাকিরা কোথায়? নানু, মামা মামি মা বাবা সবাই কোথায়? তুই এত দূর থেকে এসেছিস, আগে চুপ করে বসো। সবাই উপরেই আছে। ভাবি সবাইকে একটু ডেকে নিয়ে আসো তো। ইরা নীলুর কথার সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে বলল, হ্যাঁ হ্যাঁ যাচ্ছি যাচ্ছি, আমি উপরে গিয়ে এখনই সবাইকে পাঠিয়ে দিচ্ছি। ইরা যেন এতক্ষণ এই কথাটার অপেক্ষা করছিল, মনে হচ্ছে এখান থেকে সে যত দ্রুত শেষ করতে পারবে তার ততই মঙ্গল। ইরা দ্রুত উপরে উঠে গেল। আনিকা নীলু পাশাপাশি বসল। এদিকে ইরার হাবভাব আর আনিকার কথার ধরন সবকিছুতে নীলাভের সুবিধার মনে হচ্ছে না, কিছু তো একটা আছেই মনে হচ্ছে। না, আনিকার থেকে সব বিষয়টা শুনতে হবে। আনিকা সোফায় বসে ড্রয়িং রুমে সব তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলো, সবকিছু কেমন যেন এলোমেলো হয়ে আছে। আনিকা নীলিমার দিকে তাকিয়ে প্রশ্ন করল, নীলু বাড়ির এ অবস্থা কেন রে? সব কেমন জানি এলোমেলো। আবার মামুনিকেও দেখছি না। নীলিমা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আসলে অনু এতদিন সব ঠিকই ছিল, কিন্তু তোর হারানোর সংবাদটা শোনার পর সব কেমন জানি উল্টা পাল্টা হয়ে যেতে লাগলো। সবাই ভেঙ্গে পড়েছে। এই বাড়িতে আর হাসির শব্দ শোনা যায় না, কেমন যেন সবাই রোবটে পরিণত হয়েছে। আচ্ছা নীলু, নানু কোথায় রে? দাদি অনেক অসুস্থ রে। তুই তো জানিসই দাদি তোকে সবার থেকে বেশি স্নেহ করত, এজন্য তোর হারানোর সংবাদটা দাদি সহ্য করতে পারিনি, দাদি অনেক অসুস্থ পড়েছে। নীলিমার কথা শুনতাই আনিকার চোখ ঝাপসা হয়ে হলো। আর আমার মা বাবা কোথায় নীলু? আসলে অনু। আনিকা এবার কৌতূহল চোখে নীলিমার দিকে তাকিয়ে প্রশ্ন করল, আসলে কি? আমার মা বাবা কোথায়? নীলাভ এবার ধমকে উঠল নীলিমার উপর। আহ নীলু চুপ কর, আনিকা অনেক দূর থেকে জার্নি করে এসেছে, ওকে রুমে নিয়ে যাও, ফ্রেশ হয়ে নিক, পরে সব বলিস। কিন্তু যা বলছি তাই কর নীলু, বেশি কথা বললে থাপ্পড় দিয়ে গাল লাল করে দিব। নিজের মা বাবার কথা জিজ্ঞাসা করাতে হঠাৎ নীলাভের এত রিয়াক্ট করা, সবকিছু আড়াল করার চেষ্টা যেন আনিকার মনে ভয় ঢুকিয়ে দিল। আনিকা আর এক মুহূর্তে দেরি না করে সিঁড়ি বেয়ে উঠতে লাগলো। আহিল সোফা থেকে উঠে দাঁড়ালো। এই অনু, দ্বারা আসতে পড়ে যাবি তো বোন। নীলাভ বলল, আহিল তুই উপরে যা, আনিকা এখন গিয়ে নিশ্চয় কান্না করবে, ফুফা ফুপির অবস্থা দেখে তুই যা। হুম ব্রো, যাচ্ছি। এটা বলেই আহিল দৌড়ে আনিকার পিছন পিছন গেল। নীলিমাও আহিলের সঙ্গে সঙ্গে যেতে নিতেই নীলাভ ডাক দিল, নীলু তুই দ্বারা আমার জন্য এক কাপ কফি নিয়ে আয়, মাথাটা বড্ড যন্ত্রণা করছে। আচ্ছা ভাইয়া তুই বস, আমি যাচ্ছি। নীলিমা রান্নাঘরে কফি বানাতে চলে গেল। এদিকে নীলাভ সোফায় বসে কপাল ডলছে আর ভাবছে কাহিনীটা আসলে কি। আনিকার কথাগুলো যেন মাথায় ঘুরপাক খাচ্ছে। না, যতক্ষণ না সবটা জানতে পারছি শান্তি হবে না, যত দ্রুত সম্ভব সবটা আমাকে জানতেই হবে। আনিকা সিঁড়ি বেয়ে দৌড়ে আগে ওর মামানির রুমের পাশের রুমে গেল। এ রুমে আনিকার মা বাবা আসলে থাকে, এটা আগে অবন্তী মির্জার রুম ছিল। আনিকা রুমে ঢুকেই দরজার সামনে দাঁড়িয়ে পড়ল। চোখ দুটো পানিতে তার টইটম্বুর হয়ে গেছে। ঠোঁট দুটো কান্না আটকানোর বৃথা চেষ্টা চালাচ্ছে। আনিকা কান্নামাখা কণ্ঠে ডাক দিল অবন্তী মির্জাকে। মা। অবন্তী মির্জা শুয়েই ছিল পাশে, আসলাম মির্জা তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলেন। দুজনেই ভেঙ্গে পড়েছিলেন মেয়ের শোকে। তখনই আনিকার কণ্ঠস্বর শুনে অবন্তী মির্জা ছটফটিয়ে উঠে বসল। কে ডাকলো আমায়? আমার অনু। আসলাম মির্জা সামনে তাকিয়ে দেখেন তার আদুরের মেয়ে তার সামনে দাঁড়িয়ে আছে। চোখ দুটোকে যেন তার বিশ্বাস হচ্ছে না। দুই হাত দিয়ে ভালো করে চোখ কচলিয়ে আবার সামনে তাকালো আসলাম মির্জা। না, তিনি ঠিকই দেখছে তার সামনে তার মেয়েই দাঁড়িয়ে আছে। আসলাম মির্জা কাপা কাপা কণ্ঠে আনিকাকে ডাক দিলেন, মা অনু। আনিকা দৌড়ে এসে আসলাম মির্জার বুকে ঝাঁপিয়ে পড়ল। আনিকার স্পর্শ পেয়ে আসলাম মির্জা সত্যি এবার বিশ্বাস করলেন তার কলিজার মেয়ে ফিরে এসেছে। খুশিতে তার চোখে পানি চলে এসেছে। আনিকার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো আসলাম মির্জা।
কিছুক্ষণের মধ্যে সেখানে আহিল উপস্থিত হল, সামনের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে সেখানেই দাঁড়িয়ে রইল। আনিকা হাউমাউ করে কান্না শুরু করলো, কান্নার জন্য কথা বলতে পারছে না। বাবা। হ্যাঁ মা, এই তো আমি। আমি জানতাম তুই ঠিকই ফিরে আসবি। তুই এতদিন কোথায় ছিলি মা? তুই জানিস তোর হারানোর সংবাদ শুনে আমাদের কি অবস্থা হয়েছিল। আনিকা এবার তার বাবার থেকে সরে বিছানায় বসল। সামনে অবন্তী মির্জা তার দিকে কান্না মাখা চোখে তাকিয়ে আছে। আনিকা অবন্তী মির্জাকে জড়িয়ে ধরল। মা! আনিকা বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে অবন্তী মির্জা কান্না করে দিল। তুই কোথায় ছিলি মা এতদিন? তুই ঠিক আছিস তো মা? এটা বলেই আনিকার কপালে মুখে মাথায় চুমু খেতে লাগল। এতদিন পরে অবন্তী মির্জা তার মেয়েকে ফিরে পেয়ে খুশিতে আত্মাহারা হয়ে গেছে। অবন্তী মির্জার বুক থেকে মাথাটা উঠিয়ে আনিকা অবন্তী মির্জার চোখের পানি মুছে দিল। মা, আমি ঠিক আছি, আর কান্না করো না প্লিজ। এই দেখো তোমার মেয়ে একদম সুস্থ, সে ফিরে এসেছে মা। হঠাৎ পিছন থেকে মেহেক চৌধুরী বলে উঠলেন, আমাকে ভুলে গেলি অনু? আনিকা পিছন ফিরে তাকিয়ে দেখে মেহেক চৌধুরী আর নাহিয়ান চৌধুরী দাঁড়িয়ে আছে, পাশে আহিল আছে। আনিকা উঠো দৌড়ে মেহেক চৌধুরীকে জড়িয়ে ধরল। মুচকি হেসে বলল, আমার মামুনিকে কি ভুলা যায় নাকি হু? মেহেক চৌধুরী আনিকাকে জড়িয়ে ধরে কান্না করে দিলেন। আমার সোনা মা, তুই ভালো আছিস? কোথায় ছিলি এতদিন? উফস মামুনি, তুমিও কান্না শুরু করে দিলে। আচ্ছা, তোমরা এরকম ভাবে কান্না করছো যেন আমি মারা গেছি ধুরো। নাহিয়ান চৌধুরী ধমক দিয়ে বললেন। অনু, এসব কি ধরনের কথা? এসব বাজে কথা আর কখনো মুখেও আনবি না। কি করব বলো তো মামা, সবাই এভাবে কান্না করছে। ও তুই বুঝবি না পাগলি। তোকে হারিয়ে যে আমাদের কি অবস্থা হয়েছিল তা যদি তুই বুঝতি তাহলে আর এভাবে বলতি না। আচ্ছা বাবা, আর বলছি না, তোমরা প্লিজ সবাই এবার কান্না থামাও। পাশ থেকে আহিল বলে উঠল, হুহো দেখছো সবাই আমাকে ভুলেই গেছে, এমনি কি আর বলি, কেউ আমাকে ভালোই বাসে না। নাহিয়ান চৌধুরী আহিলের কান টেনে ধরলেন। তাই না রে দুষ্টু, তোকে কেউ ভালোবাসে না তাই না? আহ মামা লাগছে, ছাড়ো। ছাড়ো। আনিকা বলে উঠল। না মামা, একদম ছাড়বে না, ভালো করে কান মুলে দাও। সব সময় আমাকে দেখে হিংসা করে ওহুহ। মেহেক চৌধুরী বলল, হয়েছে হয়েছে, এবার ওকে ছাড়ো। আচ্ছা অনু, তুই এতদিন কোথায় ছিলি? নাহিয়ান চৌধুরী আহিলের কান ছেড়ে দিয়ে বললেন। মেহেক, এখন এত প্রশ্ন করো না, সব পরেও জানা যাবে। মেয়েটা অনেক দূর থেকে জার্নি করে এসেছে। ও এখন গিয়ে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিক, তারপর সব ধীরে সুস্থে জানা যাবে। আহিল বলল, হ্যাঁ মামা ঠিক বলছো, আর অনু এমনিতেও অসুস্থ, ও এখন একটু রেস্ট নিক। আর আমরা তো সব জানি, সব পরে বলবো। মেহেক চৌধুরী বললেন। আচ্ছা তাহলে অনু, তুই রুমে গিয়ে ফ্রেশ হয়ে রেস্ট নিতে লাগমা। আচ্ছা মামনি। এটা বলেই আনিকা রুম থেকে বের হয়ে গেল। মেহেক চৌধুরী বলল, আচ্ছা আহিল, তুইও যা বাবা, ফ্রেশ হয়ে নে। আর আমি যাই রান্নাঘরে, আজ আনিকার সব পছন্দের খাবার রান্না করব। পাশ থেকে অবন্তী মির্জা বললেন। মেহেক, দাঁড়াও, আমিও যাব তোমার সাথে। উহু আপা, একদম না, তুমি এখানে রেস্ট নাও, তুমি অসুস্থ। নীলু ইরা ওরা তো আছে, ওরা আমাকে সাহায্য করবে, সমস্যা নেই। কিন্তু কোনো কিন্তু না আপা, মেহেক ঠিকই বলেছে, তুই অসুস্থ, তুই এখন রেস্ট নে। মেহেক চৌধুরী বলল, আচ্ছা তোমরা তাহলে থাকো, আমি যাই, অনেক কিছু রান্না করতে হবে আজ। এটা বলেই মেহেক চৌধুরী চলে গেল। আহিল রুম থেকে বের হয়ে গেল ফ্রেশ হওয়ার উদ্দেশ্য। এদিকে ইরা রুমে এসে বিছানায় ধপাস করে বসে পড়ল। আনিকাকে দেখে মাথায় যেন আজ আকাশ ভেঙে পড়েছে তার। রাগে মাথা ফেটে যাচ্ছে। আনিকা 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 আমার পুরো লাইফটা হেল করে দিল। এত সুন্দর মাস্টার প্ল্যানটা পানিতে গেল। এত কষ্ট করে ওকে আমার পথ থেকে সরানোর চেষ্টা করলাম, সফলও হলাম, কিন্তু না, সবশেষে ও আবার ফিরে আসলো। একদম কই মাছের প্রাণ। ইরা কল করলো একজনকে। হ্যালো। জি ম্যাম, বলুন। আনিকা কিভাবে ফিরে আসলো? মানে কি বলেন ম্যাম? আনিকা তো মারা গেছে, ওর তো ফিরে আসার কথা না। আমি সেই প্রশ্নটা তোমাকে করছি, ও কিভাবে ফিরে আসলো? ওকে শেষ করার জন্য তোমাকে কতগুলো টাকা দিয়েছিলাম আমি, অথচ তুমি কোনো কাজই করতে পারোনি। কিন্তু আমরা ওকে গুলি তো ঠিকই করেছিলাম, ওর তো বেঁচে থাকার কোনো চান্স নেই। আর ওই মেয়েটা তো সমুদ্রে ভেসে গিয়েছিল, তাহলে ও কিভাবে বেঁচে থাকতে পারে?
সেটা তো তোমরা ভালো জানো। আদৌ কাজটা করেছিলে তো? হ্যাঁ ম্যাম, অবশ্যই। আনিকা হয়তো কিছু সন্দেহ করেছে, ওর হাব ভাব কথা বলার ধরন কিছুই আমার ভালো লাগছে না। বিল্টু, বাই এনি চান্স আমি যদি ফেঁসে যাই তোমাদের সবগুলোকে আমি শেষ করে ফেলবো। এটা বলেই ইরা ফোন কেটে দিল। ফোনটা দেওয়ালে ছুঁড়ে মারল রাগে। ফোনটা দেওয়ালে লেগে ভেঙে টুকরো টুকরো হয়ে ফ্লোরে পড়ল। না হহ, কিছুতেই না, আমার খেলা শেষে এসে কিছুতেই ভেস্তে যেতে পারে না, কিছুতেই না। বাড়ির সবাই যদি কোনোভাবে কিছু জানতে পারে তাহলে আমাকে কেউ ছেড়ে দিবে না। না মাথা কাজ করছে না, আমার অন্য প্ল্যান করতে হবে। আনিকা শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে মাত্র বের হলো। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল মুছতে মুছতে ঠোঁট নাড়িয়ে গুনগুন করছে, হঠাৎই রুমের লাইট অফ হয়ে গেল। পুরো রুমটা অন্ধকারে ছেয়ে গেল, বেলকনি থেকে আবছা আলো আসছে রুমে। হঠাৎ লাইট অফ হয়ে যাওয়াতে আনিকা ভয় পেয়ে গেল কিছুটা। আনিকা ওখান থেকে সরে রুম থেকে বের হতে যেতেই কেউ আনিকার হাত ধরে টান দিল আর আনিকা গিয়ে তার বুকের উপর পড়ল। আনিকার ভয় যেন জান বের হবার অবস্থা, অন্ধকারে কিছুই দেখতে পাচ্ছে না একটা অবয়ব ছাড়া। আনিকা ভয়ে ভয়ে জিজ্ঞাসা করল, কে আপনি? অবয়বটির থেকে কোনো সাড়া শব্দ পেল না আনিকা। আনিকা আবারও কিছু বলার জন্য মুখ খুলতেই সেই অবয়বটি আনিকার মুখে আঙুল দিয়ে দেওয়ালের সাথে চেপে ধরল। আনিকার ভয় যেন দ্বিগুণ বেড়ে গেল। তবে এই পারফিউম, এই স্পর্শ যেন তার খুব চেনা, তবে ঠিক মনে করতে পারছে না। হুশ, কোনো কথা না। আনিকার জন্য ওই জায়গা থেকে নড়ার শক্তি নেই, একদম বরফের মতো জমে গেছে। ভয়ে বুকের ভিতর ধুকপুক শুরু করছে। অবয়বটি এবার আস্তে আস্তে আনিকার কানের কাছে মুখ নিল, তার গরম নিঃশ্বাস আনিকার ঘাড়ে পড়ার সঙ্গে সঙ্গে আনিকা কেঁপে উঠল, শরীরের লোম যেন সব দাঁড়িয়ে গেছে। মায়াবতী। অবয়বটির মুখে এই নাম শুনে আর বুঝতে বাকি রইল না এই লোকটিকে। এতক্ষণের সব ভয় তৎক্ষণাৎ উড়ে গেল, কিন্তু এবার সমস্ত লজ্জারা তাকে আষ্টেপৃষ্ঠে ঘিরে ধরল। নীলাভ এবার ফিসফিস করে বলল, ভালোবাসি। ভালোবাসি কথাটা আনিকার কর্ণকুহরে পৌঁছানোর সঙ্গে সঙ্গে পুরো শরীরের শিরায় উপশিরায় একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। ভালো লাগার রংধনু যেন চারিদিকে ছড়িয়ে পড়ল। বুকের বা পাশটাই যেন অদ্ভুত এক শান্তি অনুভব করল। আনিকা আস্তে আস্তে নিজের ঠোঁটের উপর থেকে নীলাভের আঙ্গুল সরিয়ে দিয়ে বলল, নীলাভ, আপনি একদম চুপটি করে দাঁড়িয়ে থাকো। এটা বলেই নীলাভ দুই হাত দিয়ে আনিকার দুই চোখ ধরল। নীলাভ, চোখ ধরছেন কেন? চোখ ছাড়ুন। এই মেয়ে একদম চুপ, কোনো কথা বলবে না। সময় হলে আমি নিজেই চোখ ছেড়ে দিব। এখন চুপচাপ আমার সাথে হাঁটতে থাকো, কোনো নড়াচড়া বা কথা বলবে না ওকে। কিন্তু কথা বলতে নিষেধ করলাম না। আচ্ছা, কিন্তু আমার চোখ ধরে নিয়ে কোথায় যাচ্ছেন সেইটা তো বলেন। হুশস, কোনো কথা না। আমার সঙ্গে চলো, দেখতে পাবে কোথায় নিয়ে যাচ্ছি। নীলাভ পিছন থেকে আনিকার দুই চোখ ধরে রেখেছে। আর আনিকা গুটি গুটি পায়ে নীলাভের কথানুসারে হেঁটে চলেছে। কিছুক্ষণের মধ্যে দুজনে ছাদে পৌঁছে গেল। নীলাভ এবার আনিকার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, মায়াবতী, এবার চোখ খুলো। আনিকা আস্তে আস্তে করে চোখ পিটপিট করে তাকালো। সামনের দিকে তাকাতেই যেন খুশিতে আত্মাহারা হয়ে গেল। ওয়াও, কেমন দারুণ! এটা বলেই জোনাক পোকা ধরার জন্য ছোটাছুটি শুরু করলো আনিকা। আনিকা আসতে পড়ে যাবে কিন্তু। না না নীলাভ, প্লিজ আজ বাধা দিও না, আমি ওগুলো ধরবই। তুমি জানো সেই ছোট্ট বেলায় গ্রামের বাড়ি গেলে এই জোনাকি পোকা দেখেছি আর দেখিনি। নীলাভ মুচকি হেসে বলল, আচ্ছা বাবা, তুমি ধরো, কিন্তু একদম সাবধানে ওকে। আনিকা জোনাকি পোকার মাঝে মাঝে গোলগাল ঘুরতে লাগলো, হাত দিয়ে জোনাকি পোকা ধরার চেষ্টা করলো কিন্তু পারল না। দূর থেকে এই সুন্দর দৃশ্য নীলাভ দাঁড়িয়ে উপভোগ করল। নীলাভ মুচকি হেসে এগিয়ে গিয়ে বলল, কি ব্যাপার, জোনাকি পোকা ধরতে পারছো না? আনিকা ঠোঁট উল্টিয়ে বলল, না। আচ্ছা, 1 মিনিট, আমি ধরে দিচ্ছি। এটা বলেই নীলাভ কয়েকটা জোনাকি পোকা ধরে আনিকার হাতে দিল। আনিকা জোনাকি পোকা নিয়ে উড়িয়ে দিল। আনিকার মুখ থেকে যেন হাসি আজ সরছেই না। আনিকা মিষ্টি একটা হাসি দিয়ে নীলাভকে বলল, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তা ম্যাডাম, হঠাৎ এত ধন্যবাদ দেওয়ার কারণটা কি? আমাকে এত সুন্দর মুহূর্ত উপহার দেওয়ার জন্য।
নীলাভ এবার আনিকার এক হাত ধরে টান দিয়ে নিজের বুকের উপর ফেলল, অন্য হাত দিয়ে আনিকার কানের পিছনে চুল গুজতে গুজতে বলল, তুমি আমার সাথে থাকলে প্রত্যেকটা মুহূর্তই এরকম সুন্দর হবে মায়াবতী। আনিকা কেন জানি হঠাৎ লজ্জা পেল, সঙ্গে সঙ্গে নীলাভের বুকে মুখ লুকালো। আনিকার এরকম লজ্জা পাওয়া দেখে নীলাভ ঠোঁট কামড়ে হাসল। মায়াবতী, হুমুম, একটা রিকোয়েস্ট রাখবে? আনিকা এবার নীলাভের বুক থেকে মাথা সরিয়ে ভ্রু কুঁচকে বলল, রিকোয়েস্ট? হুম, রিকোয়েস্ট? কি রিকোয়েস্ট? একটা গান গাইবে প্লিজ, না করো না? আনিকা নীলাভের হাসি মাখা মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, হুমুম, থ্যাঙ্কস। আচ্ছা চলো ওই দলনাটায় বসি আমরা। এটা বলে দুজন দলনায় গিয়ে বসল। এবার গান শুরু করো। আচ্ছা। আনিকা এবার গান শুরু করলো। জীবন এত সুখের হলো, আমার পাশে তুমি আছো তাই। এক জীবনে এর চেয়ে বেশি আমার যে আর চাওয়ার কিছু নাই। তোমার আমার ভালোবাসা শেষ হওয়ার নই, শুধু তোমায় কাছে চাই যে এ হৃদয়। ওগো তোমায় নিয়ে আমি পাড়ি দিয়ে যেতে চাই সুখেরই দেশে হারিয়ে। ওগো তোমায় নিয়ে আমি পাড়ি দিয়ে যেতে চাই সুখেরই দেশে হারিয়ে। হুম। দিন গেল, মাস গেল, গেল বহু বছর, তবুও যেন শেষ হয় না ভালোবাসার প্রহর। ও দিন গেল, মাস গেল, গেল বহু বছর, তবুও যেন শেষ হয় না ভালোবাসার প্রহর। তুমি আমার ঘরে আসো পূর্ণিমা হয়, এই জীবন সাজিয়েছ তুমি পূর্ণতা দিয়ে। ওগো তোমায় নিয়ে আমি পাড়ি দিয়ে যেতে চাই সুখেরই দেশে হারিয়ে। ওগো তোমায় নিয়ে আমি পাড়ি দিয়ে যেতে চাই সুখেরই দেশে হারিয়ে। ও তুমি আমি ভালোবেসে থাকবো জীবনভর, মরণ যেন আমাদের করে না তো পর। তোমায় নিয়ে সারা জীবন কাটাতে চাই, তুমি ছাড়াই আমার আপন কেহ নাই। ওগো তোমায় নিয়ে আমি পাড়ি দিয়ে যেতে চাই সুখেরই দেশে হারিয়ে। ওগো তোমায় নিয়ে আমি পাড়ি দিয়ে যেতে চাই সুখেরই দেশে হারিয়ে। আনিকা গানটা শেষ করেই দলনা থেকে উঠে দৌড়ে রেলিংয়ের কাছে চলে গেল। আনিকার যাওয়ার দিকে তাকিয়ে নীলাভ ও মুচকি হেসে আস্তে আস্তে গিয়ে আনিকার পাশে দাঁড়ালো। কি ব্যাপার ম্যাডাম, আপনি এভাবে উঠে চলে আসলেন যে? আনিকা রেলিং এর পাশে দাঁড়িয়ে মাথা নিচু করে উড়না আঙ্গুলের ভিতর পেঁচাতে লাগলো, কি বলবে বুঝতে পারছে না। উনি কি বোঝে, বা উনি সামনে থাকলে সমস্ত লজ্জারাও আমাকে লজ্জা দেয়। নীলাভ সামনের দিকে তাকিয়ে ঠোঁট চেপে হেসে বলল, এভাবে কেউ যদি লজ্জা পায় তাহলে কিন্তু আমি আর নিজেকে। নীলাভের বাকি কথা শেষ করার আগেই আনিকা চোখ চোখ বড় বড় করে তাকালো। মানে? আনিকার এরকম রিয়াকশন দেখে নীলাভ আর হাসি কন্ট্রোল করতে পারল না, হো হো করে হেসে উঠল। নীলাভের হাসির দিকে আনিকা অপলক মুগ্ধ চোখে তাকিয়ে রইল। বাহ, গোমরামুখটা দেখছি প্রাণ খুলে হাসতেও পারে। আচ্ছা তাহলে উনি হাসে না কেন, নাকি উনার হাসতেও টাকা লাগে বুঝি না বাবা। আনিকার এরকম হা করে তাকিয়ে থাকা দেখে নীলাভ হাসি থামিয়ে ভ্রু কুঁচকে বলল, কি ব্যাপার, এভাবে হা করে তাকিয়ে আছো কেন? এরকম সুন্দর ছেলে বুঝি আগে কখনো দেখনি? নীলাভের কথায় আনিকা থতমত খেয়ে বলল, মানে আসলে? কি মানে আসলে আসলে করছো? দেখো এত নজর দিও না, পরে আবার আমার নজর লেগে যাবে কিন্তু। আনিকা মুখ বাঁকিয়ে বলল, হুহো সুন্দর না ছাই। নীলাভ দুই হাত আনিকার গালে রেখে মুখটা হালকা উঁচু করে একটা মিষ্টি হাসি দিয়ে বলল, আমার চোখের দিকে তাকাও এবার, বলো তো আমি কি সত্যি সুন্দর না? আনিকা নীলাভের চোখের দিকে মায়ভরা দৃষ্টিতে তাকিয়ে বলল, আপনি সুন্দর কিনা তা আমি জানি না, তবে আপনার মুখের দিকে তাকালে এক অদ্ভুত মায়ার জাল বোনা শুরু হয় মনে। এমন এক অনুভূতির সৃষ্টি হয়, যা ভাষায় প্রকাশ করা কঠিন অথচ হৃদয়ে গভীরভাবে অনুভূতি হয়। আপনার উপস্থিতি একান্তই আমার জন্য তৈরি এক অন্যরকম পৃথিবী। এই অনুভূতি দুনিয়ায় আর কারো মাঝে পাইনি, আর হয়তো কখনো পাবো না। আপনার চোখের গভীরতা, আপনার নীরবতা কিংবা আপনার হাসির রেখা, সবকিছু মিলে এক অমলিন মায়ার প্রতিচ্ছবি হয়ে ওঠেন আপনি। আপনি যেন আমার অনুভূতির একমাত্র ঠিকানা, যেখানে মনের সব ক্লান্তি লুকিয়ে থাকে। আপনার দিকে তাকালেই যেন মনে হয় এই মায়া বুঝি চিরন্তন, এই অনুভূতি অমর। আনিকার বলা প্রত্যেকটা কথা যেন নীলাভের হৃদয় ছুঁয়ে গেল। মায়াবতী, খুব বেশি ভালোবাসো আমায়? আনিকা প্রত্যুত্তরে শুধুই একটা মুচকি হাসি দিয়ে ছাদ থেকে দৌড়ে নিচে চলে গেল। নীলাভ আনিকার যাওয়ার দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে রেলিং ধরে আকাশপানে তাকিয়ে রইল।
তোমাকে ঠিক ততটাই ভালোবাসি মায়াবতী, যতটা ভালোবাসলে তোমাকে পাওয়ার জন্য বুকের ভিতর দুর্ভিক্ষ লেগে যায়। এই ভালোবাসা এমন, যেইটা সহজে কারো হৃদয়ে ধরা দেয় না। বুকের ভিতর এক ধরনের শূন্যতার সৃষ্টি করে। জীবনের সবকিছু থেমে যাবার মতো অনুভূতি হয়। তোমার নাম উচ্চারণ করলেও বুকটা কেঁপে ওঠে পাখি। এটা সেই ভালোবাসার গভীরতা, যেখানে নিজের অস্তিত্ব হারিয়ে যায় তোমার জন্য। রাতে সবাই খাবার টেবিলে খাবার খাচ্ছে। আজ অনেকদিন পর আবার সেই আনন্দ চৌধুরী বাড়িতে ফিরে এসেছে। আনিকা, নীলাভ, নীলিমা, নিবিড়, আহিল, নাহিয়ান চৌধুরী, আসলাম মির্জা, অবন্তী মির্জা সবাই খেতে বসেছেন। আর সবার খাবার বেড়ে দিচ্ছে ইরা আর মেহেক চৌধুরী। আজ আনিকার সব পছন্দের খাবার রান্না করেছে মেহেক চৌধুরী। আনিকার প্লেটে খাবার ধরছে না, তারপরও মেহেক চৌধুরী খাবার দিয়েই যাচ্ছেন। এক পর্যায়ে আনিকা বলল, উফস মামুনি, আর খাবার দিও না তো, আর কত খাবো? একদম কোনো কথা নয় অনু, চুপচাপ খেয়ে নে, দেখতো এই কদিনে কত শুকিয়ে গিয়েছিস। নাহিয়ান চৌধুরী বললেন, মেহেক অনুকে আর জোর করো না, ও যতটুকু পারুক ততটুকু না হয় খেলো, সমস্যা কি? ইরা বলল, মামিমা, মামা ঠিকই তো বলেছে। নিবিড় আনিকাকে জিজ্ঞাসা করল, আচ্ছা অনু, তুই কিভাবে হারিয়ে গিয়েছিলি, কোথায় ছিলি, কিছুই তো বললি না। নীলাভ বলল, আমি সব বলছি। তারপর নীলাভ সব ঘটনা খুলে বলল। মেহেক চৌধুরী বললেন, আমার নিজের বোন আর বোনের মেয়ে এসব করেছে, আমার ভাবতেই ঘৃণা লাগছে। ছি। আনিকা খাবার খেতে খেতে বলল, মামুনি, শুধু নেহাপু একা আমায় গুলি করিনি, অন্য একজনও করেছে। আনিকার কথায় সবাই অবাক হয়ে গেল। নীলাভ বলল, মানে কি বলো এসব? অন্য কেউ গুলি করেছে মানে? তুমি তো এসব বিষয়ে আমাকে বলনি। অন্যদিকে আনিকার কথা ইরার কর্ণপাত হতেই ইরার গলা শুকিয়ে আসতে লাগলো, হাত পা কাঁপতে লাগলো। অবন্তী মির্জা বললেন, কি বলিস মা, অন্য কেউ আবার কে গুলি করবে? সে কে? তুই কি তাকে চিনিস? আনিকা এবার খাবার রেখে আর চোখে ইরার দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে বলল, মা, চিনব না কেন, খুব ভালো করে চিনি, এন্ড তোমরাও সবাই চেনো। নিবিড় বলল, সে কে অনু, যাকে আমরাও চিনি? নাহিয়ান চৌধুরী বলল, হ্যাঁ অনুমা, বল সে কে? সে আমাদের সবার কাছের কেউ একজন। ইরার হাতে খাবারের চামচ ছিল, ইরার হাত থেকে সঙ্গে সঙ্গে চামচটা ফ্লোরে পড়ে গেল। ইরার গলা শুকিয়ে কাঠ, কপাল ঘেমে একাকার হয়ে গেছে। হঠাৎ ইরার হাত থেকে চামচ পড়ে যাওয়াতে সবাই কিছুটা চমকে উঠল। ইরা তড়িঘড়ি চামচ উঠাতে উঠাতে বলল, সরি, আসলে হাত থেকে পড়ে গেছে চামচটা। ইরা চামচটা হাতে নিয়ে উঠতে যেতেই মাথায় চক্কর দিয়ে পড়ে যেতে নিতেই মেহেক চৌধুরী ধরে ফেললেন। কি হলো ইরা, তুই ঠিক আছিস তো? এই নে, চেয়ারে বসো বসো। মেহেক চৌধুরী ইরাকে চেয়ারে বসিয়ে এক গ্লাস পানি দিল খেতে। নীলিমা বলল, কি ব্যাপার ভাবি, তুমি ঠিক আছো? হঠাৎ কি হলো, শরীর ঠিক আছে তো তোমার? সবার নজর এখন ইরার দিকে, শুধু নীলাভ বাদে। সে আপন মনে খেয়ে চলেছে, তবে তার মনে মনে চলছে অন্য খেলা। আমি যেটা ভাবছি সেটা যদি সত্যি হয় তাহলে তো, এটা বলেই একটা বাঁকা হাসি দিল নীলাভ। ইরা মুখ থেকে পানির গ্লাসটা নামিয়ে বলল, আমি ঠিক আছি, তোমরা টেনশন করো না, আসলে একটু টায়ার্ড লাগছে, তাই মাথাটা চক্কর দিয়ে উঠেছিল। নীলিমা বলল, কিন্তু তুমি এভাবে ঘেমে গেছো কেন? আনিকা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, কি জানিস নীলু, মানুষ কিন্তু অতিরিক্ত ভয় পেয়ে গেলেই এরকম ঘেমে যায় আর নার্ভাস হয়ে যায়। ইরা কাপা কাপা কণ্ঠে বলল, তুই কি বলতে চাচ্ছিস শোনু? আরে ইরাপু, কিছু না, সময় হোক সবকিছু বুঝতে পারবে। এই নীলু, ইরাপুকে রুমে নিয়ে যা, একটু রেস্ট করুক, আর খুব একটা বেশি দিন হয়তো আর এরকম রেস্ট নাও নিতে পারে। আহিল বলল, কি ব্যাপার রে অনু, তুই এরকম ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা কবে থেকে শিখলি? তোর কথার আগামাথা কিছুই বুঝতে পারছি না। মেহেক চৌধুরী বললেন, হ্যাঁ রে অনু, আমিও বুঝতে পারছি না। আনিকা টিস্যুতে হাত মুছতে মুছতে বলল, আর তোমরা আমার কথা সিরিয়াস নিও না, জাস্ট কিডিং। আগে ইরাপুকে রুমে নিয়ে যাও, ওর রেস্টের প্রয়োজন। নীলিমা বলল, আচ্ছা ভাবি, তাহলে চলো আমি তোমাকে উপরে দিয়ে আসি। খাবারের টেবিল থেকে নিবিড় উঠতে উঠতে বলল, তোর যাওয়া লাগবে না, আমি নিয়ে যাচ্ছি ইরাকে। এটা বলেই নিবিড় ইরাকে ধরে আস্তে আস্তে করে নিয়ে যেতে লাগলো।
ইরা উপরে উঠতে উঠতে পিছু ফিরে আনিকার দিকে তাকাতেই আনিকা একটা বাঁকা হাসি দিল, যার অর্থ আনিকা ইরাকে এত সহজে ছেড়ে দিবে না। নতুন সকাল, নতুন দিন, কেটে গেছে বেশ কয়েকটা দিন। নতুন অভিজ্ঞতা, নিত্য নতুন অনুভূতি, এই পাওয়া না পাওয়ার শহরে কাঙ্ক্ষিত কিছু পাওয়া। দিনের শেষে একটু সুখের ঠিকানা, সব মিলিয়ে সব যাচ্ছে খুব ভালো। আনিকা, অবন্তী, মির্জা, আসলাম মির্জা সবাই বেশ সুস্থ একদম। এই কয়েকদিনে আনিকা নীলাভের সম্পর্কের আরও উন্নতি হয়েছে। যেহেতু আনিকা ফিরে এসেছে সামনে তাদের বিয়ে, আবার আবিরের পরিবার থেকেও তাদের বিয়ের জন্য তাড়াহুড়ো লাগিয়ে দিয়েছে, এজন্য সবাই সিদ্ধান্ত নিয়েছে নীলিমা আর নীলাভ আনিকার বিয়ে একই সঙ্গে একই দিনে হবে। আর বিয়ের মাত্র কয়েকদিন সময় আছে, আর 5 দিন পর বিয়ে। আনিকা, নীলাভ, নীলিমা সবাই ভীষণ খুশি। অবশ্য নিজের ভালোবাসাকে নিজের করে পাওয়ার স্বপ্ন সবারই থাকে, তাই তো সবাই নিত্য খুশিতে মেতে উঠেছে। আনিকা একা রুমে বসে আছে, নজর তার জানালার বাহিরে। একটু দূরেই বিছানার উপর রাখা ফোনটা কেঁপে কেঁপে উঠছে একটু পরপরই, তবে সেদিকে আনিকার কোণে ভ্রুক্ষেপ নেই, সে তো তার ভাবনায় ব্যস্ত। একটু পরই গটগট পায়ে রুমে ঢুকলো নীলিমা, চোখে মুখে তার রাগে লাল হয়ে আছো। নীলিমা রুমে এসেই আনিকার কাঁধে একটা চাপড় দিয়ে বলে ওঠে, এই অনুর বাচ্চা, তোর সমস্যাটা কি? হ্যাঁ। আনিকা নিজের কাঁধে হাত বুলাতে বুলাতে বলল, তোর সমস্যা কি সেটা আগে বল। তোকে কতগুলো কল দিয়েছে সাইফ, একটা কলও রিসিভ করিস নাই কেন? আনিকা জানালার গ্রিলে হাত দিয়ে বাহিরের দিকে তাকিয়ে উত্তর দিল, আমার ইচ্ছে করেনি। তাই? ইচ্ছে করেনি মানে কি? সাইফ ফোন দিয়েছিল, আজ ভার্সিটিতে যেতে বলেছে, 1 মাস পর নাকি এক্সাম, তারপর আবার অনেকদিন ভার্সিটিতে যাওয়া হয়নি, কিছু নোট কালেক্ট করতে হবে। আনিকা বাহিরের দিকে তাকিয়েই কাঠোকাঠ গলায় বলল, তোর প্রয়োজন হলে তুই যা নীলু, আমি কোথাও যাচ্ছি না। যাচ্ছিস না মানে এটা বললে তো হবে না মনু, আমিও যাব আর তুইও যাবি, আর সামনে বিয়ে, এমনিতেই কয়েকদিন যাওয়া হবে না। আনিকা এবার বিছানায় বসে হাতে ফোনটা নিতেই দেখে সাইফের 20টা মিসড কল, সেটা ইগনোর করে ফোনটা স্ক্রুল করতে করতে বলল, আমি বললাম তো নীলু, আমি যাব না, তুই যা। নীলিমা বিছানায় আনিকার হাত থেকে ফোন কেড়ে নিয়ে বলল, নো এক্সকিউজ, ওকে। তোকে জাস্ট 10 মিনিট টাইম দিলাম, তুই 5 মিনিটে রেডি হয়ে নে। আজ একটু ঘুরবো, মনটাকে ফ্রেশ করা প্রয়োজন। আনিকা বিরক্তিকর মুখে বসে রইল। আনিকা বুঝতে পেরেছে সে যত যাই বলুক নীলিমা তাকে নিয়ে যাবে। তাই এক প্রকার বাধ্য হয়েই রেডি হতে গেল। কিছুক্ষণের মধ্যে দুজনে রেডি হয়ে নিচে নামতেই মেহেক চৌধুরী বললেন, কি ব্যাপার, তোরা এই সকালে রেডি হয়ে কোথায় যাচ্ছিস? নীলিমা বলল, মা, ভার্সিটিতে যাচ্ছি, সামনে এক্সাম, কিছু নোট কালেক্ট করতে হবে, আর 5 দিন পর বিয়ে, সব ফ্রেন্ডসদের ইনভাইটও তো করতে হবে, তাই না? আনিকা ঠোঁট উল্টিয়ে বলল, দেখো না মামুনি, আমার যেতে ইচ্ছে করছে না, কিন্তু এই শাকচুন্নি আমাকে কিছুতেই ছাড়বে না। মেহেক চৌধুরী মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, আরে মা, যা সমস্যা কি? বাহির থেকে একটু ঘোরাঘুরি করলে মন শরীর দুটোই ফুরফুরে হয়ে যাবে। মামুনি তুমিও। আর দেরি করিস না, যা, বেরিয়ে পর। কিছুক্ষণ আগে নীলাভ ও ভার্সিটিতে চলে গেছে। নীলিমা আনিকা বাসা থেকে বের হয়ে গেল, কিছুক্ষণের মধ্যে দুজনে ভার্সিটিতে পৌঁছেও গেল। অনেকদিন পর আনিকারা আজ ভার্সিটিতে এলো। নীলিমা ভার্সিটির ভিতরে ঢুকতে ঢুকতে বলল, দেখ অনু, কয়েকদিনে ভার্সিটিটা কেমন অন্যরকম লাগছে। আমিও সেটাই দেখছি। আনিকা নীলিমা হাঁটতে হাঁটতে কথা বলছিল, হঠাৎই পিছন থেকে একজন নীলিমার কাঁধে থাপ্পড় মারে। নীলিমা রেগে কিছু বলতে যেতেই দেখে ওটা আর কেউ না, অর্পিতা, আর পাশে দাঁত কেলিয়ে হাসছে সাইফ আর নিশি। নীলিমা রেগে বলল, এটা কি হলো শুনি? আমাকে থাপ্পড় মারলি কেন? অর্পিতা হাত ঝাড়তে ঝাড়তে দাঁতের শার্ট পার্টি বের করে বলল, হি 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 হি, তোকে দেখলেই আমার মারতে ইচ্ছে করে নীলু। তবে রে দাঁড়া। এটা বলেই অর্পিতার পিছনে ধাওয়া শুরু করলো নীলিমা। অর্পিতা গিয়ে আনিকার পিছনে লুকানোর চেষ্টা করল, কিন্তু নীলিমা ঠিকই ধরে ফেলেছে। নীলিমা অর্পিতার কান ধরে বলে, আমাকে কি আর থাপ্পড় মারবি শাকচুন্নি? বান্ধবী, তোর পায়ে ধরি, আমাকে ছেড়ে দেই প্লিজ, আর তোকে মারবে না। কানে লাগছে নীলু, ছাড় প্লিজজ। অর্পিতার কাকুতিমিনতি দেখে সাইফ, নিশি, আনিকা সবাই হাসছে। আচ্ছা ঠিক আছে, যা, ছেড়ে দিলাম। অর্পিতা দাঁড়িয়ে দাঁড়িয়ে কান ডলতে লাগলো। পাশ থেকে সাইফ বলল, কি রে, তোদের খবর কি? শুনলাম দুইটা নাকি শ্বশুরবাড়ি যাচ্ছিস।
অর্পিতা নিশি একসঙ্গে অবাক হয়ে চিল্লিয়ে বলল, কি হহ সত্যি? নীলিমা ভাব নিয়ে বলল, হুম, তোরা তো শ্বশুরবাড়ি যাবি না, তাই ভাবছি আমি আর আনিকাই চলে যায়। আনিকা বলল, আমি কোনো বিয়ে শাদি করছি না ভাই, নীলুর বিয়ের অনেক শখ হয়েছে, ও বিয়ে করুক। নীলিমা বলল, এই কথাটা তুই ভাইয়ার সামনে বলতে পারবি তো? আনিকা এবার কলার ঠিক করার মতো করে ভাব নিয়ে বলল, হুহু, এই আনিকা মির্জা সত্যি বলতে কখনো ভয় পায় না, আর তোর ভাই তো একটা চুনাপুটি। আনিকা দেখে ওর সামনে একদম সবাই চুপ হয়ে গেছে, তাই জিজ্ঞাসা করল, কি রে, তোরা সবাই চুপ হয়ে গেছিস কেন? নীলিমা বারবার পিছনে দেখতে ইশারা করছে, কিন্তু আনিকা নীলিমার ইশারার মাথামুন্ডু কিছুই বুঝতে পারছে না। নীলু, তুই কি বলছিস? ভালো করে বল, আমি কিছু বুঝতে পারছি না। অর্পিতা বলল, অনু, পিছনে একবার তাকা। উপস, তোরা এমন ভাবে বলছিস যেন পিছনে বাঘা। আনিকা পিছনে ঘুরে তাকিয়ে বাকি কথা বলার আগেই কথা বেঁধে গেছে। নীলাভ প্যান্টের পকেটে দুই হাত গুজে দাঁড়িয়ে আছে। ভ্রুনাচিয়ে জিজ্ঞাসা করল, তো মিস আনিকা, তুমি যেন কি বললে? হ্যাঁ, চুনাপুটি। আনিকা পুরো ভ্যাবাচেকা খেয়ে গেছে, কি বলবে বুঝতে পারছে না, কথা সব গুলিয়ে যেতে লাগলো। ইয়ে মমা, কি মামা করছো? চুনাপুটিটা কে শুনি? আনিকার অবস্থা দেখে অর্পিতা, নিশি, সাইফ, নীলিমা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠোঁট চেপে হাসছে আর মজা নিচ্ছে। আনিকা ক্যাবলাকান্তর মতো হেসে বলল, হে হে, এ মানে স্যার, চুনাপুটি, হিহিহিহি, আসলে আজ সকালে আমি পুঁটি মাছ খেয়ে এসেছি, তাই আর কি। আনিকার এক্সকিউজ শুনে নীলাভের পেট ফেটে হাসি আসছে, কিন্তু হাসিটা কন্ট্রোল করে গম্ভীর কণ্ঠে বলল, হুম, গুড। তো মাঠের মাঝখানে তোমরা কি করো? এটা কি আড্ডা দেওয়ার জায়গা? এবার নীলিমা এগিয়ে এসে বলল, আসলে থুরি থুরি, স্যার, আসলে আমরা মাত্র ভার্সিটিতে আসলাম, তাই আর কি ভিতরে যাওয়া হয়নি। নীলাভ এবার হাতে ঘড়ির দিকে তাকিয়ে বলল, ওকে, তো তোমাদের ক্লাস তো অলরেডি একটা হয়ে গেছে, আর তোমাদের সবার এত লেট কেন? আসলে স্যার, 1 মাস পর তো এক্সাম, আর এমনিতে কিছুদিন ভার্সিটিতে আসা হয়নি, তাই আর কি কিছু নোট নিতে এসেছি। ওকে, তাহলে তোমরা থাকো, আমি যাই, আমার ক্লাস নিতে হবে, ক্লাস আছে। এটা বলে নীলাভ চলে যেতে গিয়ে আবারও ফিরে এসে আনিকার সামনে দাঁড়ায়। এতে আনিকা কিছুটা চমকে যায়। নীলাভ এবার ঠাট্টার সুরে বলল, এই যে মিস আনিকা, আপনি একটু চুনাপুটি বেশি করে খাবেন, আপনার চোখের জ্যোতি ভালো হবে, ভালো জিনিস তো আপনার আবার চোখে পড়ে না। এটা বলেই ঠোঁট কামড়ে হেসে নীলাভ চলে যায়। নীলাভের কথা শুনে বাকি সবাই হো হো করে হেসে উঠল, আর আনিকা মুখটা গম্ভীর করে ক্যাবলাকান্তর মতো দাঁড়িয়ে রইল। সবাই হাসাহাসির শেষে অর্পিতা বলল, অনেক হয়েছে হাসাহাসি, আর নয়, এই যে অনু আর নীলু, তোরা দুজন বিয়ে করবি সামনে, তোদের বিয়ে, তাও আবার ভালোবাসার মানুষকে বিয়ে করবি। তো এটা তো ভালো, কিন্তু আমাদের ট্রিট কোথায়? হুহো। নিশি আর সাইফ ও তাল মিলিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, ট্রিট কোথায়? আমাদের আজই ট্রিট দিতে হবে, কোনো কথা নয়। আনিকা নীলিমা একসঙ্গে বলে উঠল, ট্রিট? হুম বাবু সোনারা, ট্রিট। আনিকা ব্যাগটা কাঁধে নিয়ে চলে যেতে যেতে বলল, আমি এসবের ভিতর নেই, আমি ভাই গরিবস মানুষ, কোনো ট্রিট মিট দিতে পারবো না। নিশি দৌড়ে গিয়ে আনিকার ব্যাগ টেনে এনে ধরে বলে, ওই শাকচুন্নি, কোথায় যাচ্ছিস? তোরা দুইটা আজ ট্রিট না দিলে একটাকেও বাসায় যেতে দিব না। হুহো। অনেক জোরাজুরির এক পর্যায়ে দুজনেই ট্রিট দিতে রাজি হলো। নীলিমা বলল, আচ্ছা ঠিক আছে, ক্যান্টিনে চল, তোদের আজ খাওয়াবো। সবাই মিলে ক্যান্টিনে গিয়ে একটা টেবিলে বসল। কিছুক্ষণের মধ্যে ওদের অর্ডার দেওয়া খাবারও চলে এসেছে। সবাই মিলে খাচ্ছে, খেতে খেতে আনিকা বলল, সাইফ, নিশি আর অর্পিতা, তোরা তিনজন আমাদের গায়ে হলুদের দিন সকালেই চলে যাবি, কোনো লেট যেন না হয়। নীলিমাও বলল, হ্যাঁ, তোরা সবাই তাড়াতাড়ি চলে যাবি, বারবার যেন আবার কল দেওয়া না লাগে ওকে। সাইফ বলল, আরে ও তোরা চিন্তা করিস, তোদের বিয়ে আর আমরা যাব না তাই কি কখনো হয়? দেখবি আরো একদিন আগেই চলে যাব। নিশি অর্পিতা তাল মিলিয়ে বলল, হুম নীলু, অনুপেরা নিস না, সময় মতো চলে যাব আমরা। নিশি বলল, আচ্ছা অনু, তোর বিয়েটা কার সাথে হচ্ছে সেটা তো বললি না? নীলুর তো আবির ভাইয়ার সাথে হচ্ছে, বাট তোর বিয়ে কার সাথে হচ্ছে? আনিকা খেতে খেতে বলল, ওটা সিক্রেট বেবি, সময় হোক জানতে পারবি। নীলিমা হেসে বলল, হুম হুম, ওটা সিক্রেট মনে কর, তোদের জন্য একটা সারপ্রাইজ ওটা। অর্পিতা বলল,
দোস্ত আমি না আজ ক্রাশ খাইছি। অর্পিতার কথায় কেউ তেমন রেসপন্স করল না। কি রে তোদের কিছু বললাম আমি? আমি সত্যি আজ একটা ছেলেকে দেখে ক্রাশ খেয়েছি। ঈশ্বর কি হ্যান্ডসম, ড্যাশিং, কিউট। সাইফ তাচ্ছিল্য করে বলল। হা হা হা, তুই আর হাসাস না অর্পিতা, তুই আর ক্রাশ দুইটায় ভাত মাছ। তুই রাস্তায় গরু দেখলে তার উপরও ক্রাশ খাস। সাইফের কথায় সবাই হেসে উঠল। অর্পিতা গাল ফুলিয়ে বলল, উহু তোরা সব সময় আমাকে এভাবে বলিস কেন? না হয় একটু ক্রাশ বেশি খাই তাতে ক্ষতি কি শুনি? আনিকা বলল, আহারে আমার সোনাটা, তা আপনি আজ আবার কার উপর ক্রাশ খেলেন জানতে পারি কি ম্যাম? অর্পিতা খুশি হয়ে বলল, আরে ওই যে কিছুক্ষণ আগে নিউ যে স্যারটা দাঁড়িয়ে কথা বলছিল না উনার উপর। ঈশ্বর কি হ্যান্ডসাম। আমি তো প্রথম দেখায় মনটা দিয়ে দিছি। অর্পিতার কথা সবাই শুনতাই চোখ বড় বড় হয়ে গেল সবার, আর আনিকার তো গলায় খাবারই বেঁধে গেছে। আনিকা কাশতে কাশতে চোখ লাল হয়ে গেছে। নীলিমা বলল, আরে আরে অনু আস্তে আস্তে এই নে পানি খা। নীলিমা পানি খাওয়ানোর পর একটু শান্ত হলো আনিকা। অর্পিতা বলল, কি রে অনু হঠাৎ তোর কি হলো? গলায় খাবার বেঁধে গেল কি করে? নীলিমা অর্পিতার উদ্দেশ্য বলল, বইন ক্রাশ খাওয়ার আর লোক পেলি না কেন, কি হয়েছে? সেটা সময় হলেই দেখতে পাবি। সাইফ বলল, আচ্ছা তোদের সবার খাওয়া শেষ কি? সবাই বলল, হ্যাঁ। আচ্ছা তাহলে চল এবার বাহিরে যাই। আমার আবার আজ দ্রুত বাসায় ফিরতে হবে। নীলিমা বলল, আমাকেও একটু দ্রুত যেতে হবে। আনিকা বলল, তুই আবার কোথায় যাবি? এ মানে কি? এ মানে করছিস কোথায় যাবি? আসলে আবির আসছে আমাকে নিতে, একটু বাহিরে ঘুরতে যাব। ওহো এই ব্যাপার তাহলে। হুমুম। আচ্ছা ঠিক আছে। এই সাইফ এই নে টাকা, এটা দিয়ে আয়। অর্পি নিশি তোরা বাইরে চল। কিছুক্ষণের মধ্যে সবাই যে যার মতো চলে গেল। শুধু আনিকা দাঁড়িয়ে রইল। নীলিমা বলে গেছে নীলাভের সঙ্গে বাসায় যাওয়ার জন্য, কিন্তু এদিকে আনিকা যে নীলাভকে ডাকতে যাবে বা একটা কল করবে সে সাহস আর হচ্ছে না, অনেক জোরতা কাজ করছে। আনিকা ভার্সিটির ক্যাম্পাসের এক পাশে দাঁড়িয়ে নখ খুঁড়ছে আর কি করবে ভাবছে, ঠিক তখনই আনিকার কাঁধে একজন হাত রাখলো। আনিকা পিছনে তাকিয়ে তাকে দেখেই ভয়ে চিল্লিয়ে উঠল আর সঙ্গে সঙ্গে সেখানেই সেন্সলেস হয়ে গেল। আনিকা ভার্সিটির ক্যাম্পাসের এক পাশে দাঁড়িয়ে নখ খুঁড়ছে আর কি করবে ভাবছে, ঠিক তখনই আনিকার কাঁধে একজন হাত রাখলো। আনিকা পিছনে তাকিয়ে তাকে দেখেই ভয়ে চিল্লিয়ে উঠল আর সঙ্গে সঙ্গে সেন্সলেস হয়ে গেল। নীলাভ দ্রুত মুখ থেকে মাস্কটা খুলে ছুঁড়ে ফেলে দিয়ে আনিকাকে ধরল, অস্থির হয়ে বলল, আনিকা এই আনিকা কি হলো তোমার? আরে বাবা এটা আমি ছিলাম। নীলাভ এত ডাকার পরও আনিকা সাড়া দিল না। নীলাভ এবার কিছুটা ভয় পেয়ে গেল। আনিকাকে পাজা কোলে করে নিয়ে গাড়ির ভিতর নিয়ে সিটের উপর শুইয়ে দিল। নীলাভ দ্রুত পাশ থেকে পানির বোতল থেকে কিছু পানি নিয়ে আনিকার মুখে চোখে ছিটিয়ে দিতেই আনিকা চোখ পিটপিট করে তাকাতে লাগলো। আনিকার তাকানো দেখেই নীলাভ যেন দেহে প্রাণ ফিরে পেল। আনিকা তুমি ঠিক আছো? আনিকা চোখ পিটপিট করে তাকাতে নীলাভের কণ্ঠস্বর শুনেই ভালো করে তাকালো। তখনই আনিকা দেখল নীলাভ আনিকা উপর ঝুঁকে আছে চিন্তিত মুখে। আনিকার কিছুক্ষণের আগের কথা মনে পড়তেই ভয় নীলাভকে জড়িয়ে ধরল। নীলাভ আপনি এসেছেন। নীলাভ আনিকা শক্ত করে জড়িয়ে ধরে নির্ভয় দিয়ে বলল, রিল্যাক্স আনিকা, আমি আছি, শান্ত হও তুমি। আনিকা নিজ স্থান অনুভব করে দ্রুত নীলাভকে ছেড়ে দিয়ে আশেপাশে তাকিয়ে দেখে ও গাড়ির ভিতরে। নীলাভ আমি এখানে কিভাবে আসলাম? আমি নিয়ে এসেছি, তুমি তো ভয়ে সেন্সলেস হয়ে গেছিলে। তুমি যে এত ভীতু, আগে জানলে তোমাকে ভয় দেখাতাম না। আনিকা ভ্রু কুঁচকে বলল, তার মানে ওই ভূতের মুখোশটার ভিতর আপনি ছিলেন? হুহো। নীলাভ এবার একটু ভাব নিয়ে কলার ঠিক করতে করতে বলল, ইয়া। আনিকা কিছুটা রেগে বলল, আপনি সব সময় আমার সাথে এরকম কেন করেন? হ্যাঁ, আপনি জানেন আমি কতটা ভয় পেয়ে গিয়েছিলাম। আচ্ছা বাবা সরি, এই দেখো কান ধরছি, ট্রাস্ট মি নেক্সট টাইম আর হবে না। আনিকা প্লিজ। না আমি আপনার আর কোনো কথা শুনবো না। এটা বলেই আনিকা গাড়ি থেকে বের হয়ে গেল। নীলাভ ও দ্রুত গাড়ি থেকে বের হয়ে আনিকার পিছু নিতে গেলেই আনিকা পিছু ফিরে কোমরে দুই হাত দিয়ে রাগান্বিত চোখে বলল, খবরদার আপনি যেন আমার পিছ পিছ আসবেন না। নীলাভ ইনোসেন্ট মুখ করে বলল,
প্লিজ বউ, এবারের মতো মাফ করে দাও। সত্যি বলছি এরকম আর হবে না। আমি আমার বউকে আর ভয় দেখাবো না। আনিকা ভ্রু কুঁচকে বলল। বউ? হুমুম বউ? আমি আবার আপনাকে কখন বিয়ে করলাম শুনি? তুমি বিয়ে করো না করো, আমি তো সেই ছোট্ট বেলা থেকেই মনে মনে তোমাকে বিয়ে করে ফেলেছি। আনিকা মুখ বাঁকিয়ে বলল। হুহু ঢং। এসব ঢং করে কোনো লাভ নাই ওকে। প্লিজ বউ, আমার এবারের মতো ক্ষমা করো, এত নির্দয় হইও না। নীলাভের এরকম অবস্থা আনিকার বেশ মজা লাগছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এক শর্তে ক্ষমা করতে পারি। তোমার সব শর্তে আমি রাজি, তবুও তুমি রাগ করে থেকো না প্লিজ। তুমি আমার উপর রাগ করে থাকলে আমার যে খুব কষ্ট হয় মায়াবতী। আনিকা গালে আঙ্গুল দিয়ে ভাবতে ভাবতে বলল। আপনি যদি আমাকে ফুসকা খাওয়াতে নিয়ে যান তাহলে আমি আপনাকে ক্ষমা করে দিব হুহো। আচ্ছা ঠিক আছে, চলো কোন রেস্টুরেন্টে যাবে বলো। রেস্টুরেন্টে যাব না। তাহলে রাস্তার ধারে ফুটপাতে যে ফুসকাওয়ালা থাকে ওখান থেকে ফুসকা খাবো। না, ওখান থেকে খাওয়া যাবে না, ওগুলো শরীরের জন্য ভালো না। না, আমি ওখান থেকেই খাবো। আপনি যদি শর্ত না মানতে চান ওকে ফাইন, আমি চললাম। এটা বলে আনিকা চলে যেতেই নীলাভ আনিকার হাত ধরে ফেলল। সব সময় এরকম পালাই পলাই করো কেন? চলো তোমাকে নিয়ে যাচ্ছি। এটা বলেই আনিকাকে গাড়ির ভিতর বসিয়ে দিয়ে নিজের গাড়ির ভিতর বসে গাড়ি স্টার্ট দিল। আনিকার গাড়ির ভিতর বসে আছে, চুলগুলো বাতাসে উড়ছে, কিছু কিছু চুল নীলাভের মুখের উপর উড়ে যাচ্ছে। আনিকা সেটা খেয়াল করতেই চুলগুলো বাঁধার জন্য উদ্যত হলেই নীলাভ বলল। চুলে হাত দিও না, ওকে ওর মতো থাকতে দাও। কিন্তু নীলাভ, চুলগুলো তো আপনার মুখে উড়ে উড়ে যাচ্ছে। যাক না, ক্ষতি কি? মায়াবতীর চুলের মিষ্টি এই ঘ্রাণ নিতেও ভাগ্য লাগে বুঝলে। হুহু ঢং। এটা বলেই আনিকা জানালের বাহিরের দিকে মনোনিবেশ করল। আনিকা বাহিরের দিকে তাকিয়ে ব্যস্ত শহর দেখছিল, হঠাৎই আনিকা চিল্লিয়ে উঠল। আনিকার চিল্লানো শুনে নীলাভ দ্রুত গাড়ি ব্রেক করে ব্যস্ত হয়ে বলল। কি হলো আনিকা? কি হয়েছে? তুমি ঠিক আছো তো? না, আমি ঠিক নেই। নীলাভ ব্যস্ত হয়ে বলল। কি হয়েছে তোমার? তুমি চিল্লিয়ে উঠলে কেন? তোমার কি শরীর খারাপ লাগছে? উফস নীলাভ, আপনি এত হাইপার হবেন না প্লিজ। আমার শরীর ঠিক আছে কিন্তু। কিন্তু কি? আনিকা বাহিরের দিকে আঙ্গুল দিয়ে বলল। ওই দেখেন ফুসকা। নীলাভ আনিকার ইশারানুযায়ী তাকিয়ে দেখল রাস্তার পাশে ফুসকার দোকান। নীলাভ আনিকার দিকে তাকিয়ে বলল। তুমি ফুসকার দোকান দেখে এরকম চিল্লিয়ে উঠেছ? আনিকা দাঁত বের করে হেসে বলল। হিহিহিহি মিস্টার নীলাভ, আপনি ঠিকই ধরেছেন। আমি গেলাম ফুসকা খেতে, আপনি আসেন। এটা বলেই আনিকা দ্রুত গাড়ি থেকে বের হয়ে ফুসকার দোকানের কাছে গেল। নীলাভ আনিকার যাওয়ার দিকে হতাশ চোখে তাকিয়ে দেখে দীর্ঘশ্বাস ছেড়ে বলল। উফ, সেই মেয়েটা আমাকে পাগল বানিয়ে ছেড়ে দেবে। আনিকা ফুচকাওয়ালাকে বলল। মামা, আমাকে 2 প্লেট ঝাল ঝাল করে ফুচকা দেন, আর টকটা কিন্তু বেশি করে দিবেন। আচ্ছা মা, তুমি বসো, আমি দিচ্ছি। আনিকা খুশি খুশি মনে পাশে চেয়ারে বসল। কিছুক্ষণের মধ্যে নীলাভও সেখানে উপস্থিত হল। আনিকা নীলাভের দিকে তাকিয়ে বলল। আপনি চলে এসেছেন, বসেন। নীলাভ আনিকার পাশে বসল। একটু পরই ফুচকাওয়ালা আনিকাকে 2 প্লেট ফুচকা দিল। নীলাভ আনিকার হাতে 2 প্লেট ফুচকা দেখে বলল। এতগুলো ফুচকা তুমি খাবে? না, 1 প্লেট আপনার জন্য আর 1 প্লেট আমার জন্য। আমি এসব খাবার খাই না। সমস্যা নেই, আমি একাই খেতে পারবো, আপনি এই প্লেট ধরুন, আমি আগে এই প্লেট খেয়ে নিই। এটা বলেই নীলাভের হাতে 1 প্লেট ধরিয়ে দিল এবং অন্য প্লেট থেকে নিজে খাওয়া শুরু করল। আনিকা ঝাল ফুচকা দেখতে 1 প্লেট খেয়ে ফেলে অন্য প্লেটও খাওয়া শুরু করছে। চোখ থেকে ঝালে টপ টপ করে পানি পড়ছে, নাক লাল হয়ে গেছে, তারপরও ঝাল ফুচকা খেয়েই যাচ্ছে। নীলাভ আনিকা খাওয়া অবাক হয়ে গেছে। বাবারে, এই মেয়ে এত ঝাল কিভাবে খাচ্ছে? আনিকা আর খেয়েও না, শরীর খারাপ করবে তো। আনিকা ঝালে শিশাতে শিশাতে বলল। কিচ্ছু হবে না, আপনি তো আর খেলেন না, তাহলে ঝাল ফুচকার মজা কিভাবে বুঝবেন? আমি এসব ছাই পাস খাই না, তুমি এসব খাও। আনিকা কিছুক্ষণের মধ্যে সবগুলো ফুচকা শেষ করে ফেলল। খাওয়া শেষ? শেষ। আচ্ছা, এবার তাহলে বাসায় চলো। নীলাভ দোকানের বিল পরিশোধ করে দিয়ে আনিকাকে নিয়ে গাড়িতে উঠতে যেতেই পিছন থেকে একটা ছোট্ট বাচ্চা আনিকার ওড়না টেনে ধরল।
আনিকা পিছনে ফিরে দেখে ৭৮ বছরের একটা বাচ্চা মেয়ে গোলাপ ফুল হাতে দাঁড়িয়ে আছে। আফা, একটা ফুল নেবেন? সারাদিনে একটা ফুলও বিক্রি হয় নাই। আনিকা বাচ্চাটির কথা শুনে নীলাভের মুখের দিকে তাকালো। নীলাভ মিষ্টি একটা হাসি দিয়ে বলল, বাবু, ফুলের দাম কত? ১ পিস ২০ টাকা, কিন্তু আপনি ১০ টাকাই দেন ভাইয়া। আচ্ছা, তুমি আমাকে সবগুলো ফুল দাও। বাচ্চাটি খুশি হয়ে বলল, ভাইয়া, আপনি সত্যি সবগুলো ফুল নিবেন? হুম্মম দাও। বাচ্চাটি খুশি হয়ে সবগুলো ফুল নীলাভের হাতে দিতেই নীলাভ গোলাপ ফুলগুলো আনিকাকে দিল। এই নাও, এগুলো তোমার জন্য। আনিকা ফুলগুলো নিল। এই প্রথম নীলাভ তাকে গোলাপ ফুল দিল। মনের মধ্যে অন্যরকম এক অনুভূতি কাজ করছে। নীলাভ বাচ্চাটিকে ১,০০০ টাকার একটা নোট দিল। বাচ্চাটি নোট নিয়ে নিরাশ মুখে বলল, ভাইয়া, আমার কাছে তো খুচরা টাকা নাই। নীলাভ মুচকি হাসি দিয়ে বলল, তোমার টাকা ফেরত দেওয়া লাগবে না, ওটা তুমি রেখে দাও, ভাইয়া হিসেবে তোমাকে দিলাম, কিছু কিনে খেও। মেয়েটা অনেক খুশি হলো। নীলাভ মেয়েটার মাথায় হাত বুলিয়ে দিল। মেয়েটা খুশি হয়ে চলে গেল। আর আনিকা নীলাভের কাজে আরো মুগ্ধ হল। নীলাভের প্রতি সম্মান শ্রদ্ধা আরো বেড়ে গেল। আচ্ছা ম্যাডাম, তাহলে এবার যাওয়া যাক। চলেন। ১ মিনিট। আবার কি হলো? ওয়েট। এটা বলেই আনিকার কাছ থেকে একটা গোলাপ ফুল নিয়ে আনিকার কানে গুজে দিয়ে বলল, একদম পারফেক্ট এবার। আনিকা মাথা নিচু করে লজ্জামাখা একটা হাসি দিয়ে গাড়ির ভিতর গিয়ে বসল। নীলাভ ও গাড়ির ভিতর বসে গাড়ি স্টার্ট দিল। দেখতে দেখতে প্রায় বিকাল হয়ে গেছে। পুরো বাড়িতে খুশির জোয়ার, চারিদিকে যেন পূর্ণতার খুশি। সময় কত দ্রুত চলে যায়। আপন পর চিনতে চিনতে যেন জীবনের অর্ধেক সময় পার হয়ে যায়। জীবনে যাকে নিয়ে স্বপ্ন দেখা হয় শেষমেশ এসে সেই নিঃসঙ্গ করে দিয়ে চলে যায়। পাওয়া না পাওয়ায় জীবনে ভালোবাসার এটুকু পূর্ণতা যেন পুরো বাড়ির কোনায় কোনায় আনন্দ ছড়িয়ে দিয়েছে। একই বাড়িতে দুটি বিয়ে, আনন্দ যেন আরো দ্বিগুণ করে দিয়েছে। এখন সবাই বিয়ের শপিংয়ে বের হবে। বিয়ের আর মাত্র ২ দিন আছে, আগামীকাল হলুদ, পরশুদিন বিয়ে। পুরো বাড়িতে ফুল দিয়ে সাজানো হয়েছে, বিভিন্ন রকম লাইটিং করা হয়েছে। পুরো বাড়িতে আত্মীয় স্বজনে গম গম করছে। প্রিয়াও কিছুক্ষণ আগে চলে আসছে। নীলিমা, নীলাভ, আবির, আনিকা, ইরা, নিবিড়, প্রিয়া, আহিল আর আবিরের বোন আফিয়া সবাই মিলে আজ শপিংয়ে যাবে। আফিয়া এবার ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে, দেখতে মাশাল্লাহ, তবে ভীষণ শান্ত স্বভাবের সে। একা থাকতেই বেশি পছন্দ করে। ফাইয়াজও আজ আসছে, যদিও আজ আসতে চেয়েছিল না ডিউটির জন্য, তবে নীলাভের অনেক জোরাজুরির জন্য এসেছে। আর মেইন পয়েন্ট হচ্ছে ইরা। নীলাভ যা সন্দেহ করেছিল সব বলেছে। রুমে সবাই রেডি হচ্ছে। ড্রয়িং রুমে সোফায় ফাইয়াজ আর নীলাভ বসে ওই বিষয়ে কথাবার্তার এক পর্যায়ে ফাইয়াজ বলল, আচ্ছা নীলাভ, তুই কি শিওর এসবের ভিতরে ইরা আছে? আমি একদম শিওর, কিছু তো একটা আছেই, তবে আনিকা সব জানে, ওর থেকে সব জানতে হবে। তাহলে অনুর থেকে ইরার ব্যাপারে সব জেনে আমাকে তুই জানাস, আমি তাহলে ইরার উপর নজর রাখছি। ওর প্রতিটা পদক্ষেপ আমাদের নজরে রাখতে হবে, কারণ ইরা যদি এসবের সাথে জড়িত থাকে তাহলে ও নিশ্চয় আবারও কোনো ঝামেলা শুরু করবে। সে তো জানি। কিছুক্ষণের মধ্যে সবাই নিচে চলে আসছে, সবাই রেডি। আনিকাও নিচে নামলো। সবার সামনে কেন জানি লজ্জা লজ্জা লাগছে। নীলাভ সোফা থেকে উঠে এসে আনিকার পাশে দাঁড়িয়ে ঠোঁট চেপে হেসে বলল, তো মিস আনিকা মির্জা অবশেষে মিসেস নীলাভ হওয়ার জন্য রেডি তো? নীলাভের কথা আনিকার কর্ণপাত হতেই আনিকা ঘাড় ঘুরিয়ে দেখে নীলাভ ঠোঁট চেপে হাসছে। জি না, আমি রেডি না। এক নিরীহ ছেলে আমাকে ভালোবাসে, এজন্য বিয়েটা করছি। কি করব বলুন, আমি তো আমার খুব মায়াসিরে, তাই আর কি কারো কষ্ট সহ্য করতে পারি না। আনিকার কথা শুনে নীলাভ হতভম্ব হয়ে গেল। তাই না? এটা বলে নীলাভ আনিকাকে ধরতে যেতেই আনিকা দৌড়ে ছুটে বাহিরে চলে গেল। নীলাভও ছুটে আনিকার পিছন পিছন গেল। নীলাভ আনিকাকে এভাবে বাহিরে দৌড়ে যেতে দেখে ড্রয়িং রুমে সবাই অবাক হয়ে গেল। নীলিমা বলল, এই প্রিয়া, হঠাৎ অনু আর ভাইয়ার কি হলো রে? হাসতে হাসতে বাহিরে চলে গেল। প্রিয়া নীলিমাকে ধাক্কা দিয়ে বলল, ন্যাকা, কিছু বোঝো না তাই না? পাশ থেকে আহিল বলল, এই কি রে, তোরা কি নিয়ে এত ফিসফিস করছিস? প্রিয়া বলল, না গো, কিছু না। সবাই শপিংয়ে কখন যাব বলো তো? এই নীলু আবির ভাইয়া কোথায়?
উনি কখন আসবে? এখনই যাব, ভাবি আর ভাইয়া নিচে আসলেই। আর আবির শপিং মলে ঠিক সময় পৌঁছে যাবে, চিন্তা করিস না। আসলে ওর ছোট বোন আফিয়াও আসবে, তো এজন্য আর কি ও সরাসরি শপিং মলে যাবে। আচ্ছা, আনিশা আপু, ফাহিম ভাই, কুহু ওরা কখন আসবে? ভাবলাম সবাই একসঙ্গে শপিংয়ে যাব। আর বলিস না, ফাহিম ভাইয়া অফিসে ছুটে পেতে লেট হয়ে গেছে, এজন্য ওদের আসতে লেট হচ্ছে। ওরা ওদের শপিং করেই আসবে। ওরা কাল সকালেই আসবে বলল। নীলিমা প্রিয়ার কথার মাঝেই ইরা নিবিড় রেডি হয়ে নিচে চলে এসেছে। আরে নীলু, ওই দেখ ভাবি ভাইয়া চলে এসেছে। ইরা নামতে নামতে বলল, অনেক লেট হয়ে গেছে, এবার চলো তাড়াতাড়ি, এমনিতেই সন্ধ্যা হয়ে গেল প্রায়। আহিল বলল, ফাইয়াজ সবাই চলে এসেছে, নীলাভরা ও বাহিরে, তাহলে এবার চলো যাওয়া যাক। আহিল বলল, এই নিবিড় তোরা তাহলে আয়, আমরা যেতে লাগি। নীলুপ্রিয়া সবাই আয়। নিবিড়, ইরা, নীলিমা প্রিয়া সবাই একই সঙ্গে বের হলো। ফাইয়াজ ও সঙ্গে আছে, তবে ফাইয়াজের নজর ইরার দিকে। এদিকে ইরার এসব বিয়ে অনুষ্ঠান কোনো কিছুতেই মন টিকছে না। বারবার মনের ভিতর অশান্তি কাজ করছে, মনে হচ্ছে তার সাথে খুব খারাপ কিছু হবে, কিন্তু সেই খারাপ কিছু হওয়ার আগেই আনিকাকে চিরতরে শেষ করতে হবে, নইলে সব হাতের বাহিরে চলে যাবে। এই বাড়িতে ঠাঁই তো হবেই না, উল্টে জেলের ঘানি টানতে হবে। নিবিড় ইরা কি চিন্তিত মুখে দেখে বলল, কি ব্যাপার ইরা, তোমাকে চিন্তিত মনে হচ্ছে? ইরা হাসার চেষ্টা করে বলল, না, একটু টায়ার্ড লাগছে, ও কিছু না, চলে সবাই ওয়েট করছে। চলো। সবাই বাহিরে এসে দেখে আনিকা নীলাভ দুজনে দৌড়াদৌড়ি করছে। নীলিমা এগিয়ে নীলাভকে বলল, এই ভাইয়া তোরা থামো তো, সন্ধ্যা হয়ে গেছে, শপিংয়ে কখন যাব? হ্যাঁ, প্রেম করার অনেক সময় পাবি, আগে শপিংয়ে চল। নীলিমার কথায় আনিকা নীলাভ দুজনেই থেমে গেল। আনিকা নীলিমার কথায় কিছুটা লজ্জা পেয়ে গাড়ির কাছে চলে গেল। নীলাভ নীলিমার কান টেনে বলল, ওরে তাই না, আমি না হয় প্রেম করার অনেক সময় পাবো, আমার তো মনে হচ্ছে তোরই বিয়ে করার জন্য মরি মরি অবস্থা, তাই না? এই ভাইয়া কান ছাড়, একদম কান টানবি না। আর বিয়ের জন্য তো মরি মরি অবস্থা হবেই, তাই না? এত কষ্ট করে প্রেম করছি, এখন বিয়ে করব, এর চেয়ে আনন্দের আর কি হতে পারে বল? নীলিমা চলে গেল, গাড়ির আর যাওয়ার আগে চিল্লাতে চিল্লাতে বলে গেল, ভাইয়া দ্রুত আয়, আমি কিন্তু তোর জন্য ওয়েট করতে পারবো না। নীলিমার যাওয়ার দিকে তাকিয়ে নীলাভ মুচকি হেসে বলল, পাগলি একটা, দেখতে দেখতে কত বড় হয়ে গেলি বোন। সেই ছোট্ট বোনটা কত বড় হয়ে গেছে, কালি বোনটা আমার আমাদের ছেড়ে চলে যাবে। একটা সাইন আর তিনটা শব্দে বোন আমার পর হয়ে যাবে, আমার বাড়ির মেহমান হয়ে যাবে। এসব কথা ভেবেই বুকটা তার ফেটে যাচ্ছে। নীলাভ গাড়ির দিকে এগিয়ে গেল। দুইটা গাড়ি, একটাতে আহিল ফাইয়াজ নীলিমা প্রিয় উঠেছে, আর একটাতে নিবিড় ইরা আর আনিকা নীলাভ যাবে। নিবিড় গাড়ির পিছনে বসে আছে, আর ইরা উঠতে যেত শাড়িতে বেঁধে পড়ে যাচ্ছিল, তখনই আনিকা হাত টেনে ধরে। আহা ইরাপু, এত সহজে উচট খেয়ে পড়ে গেলে কি হবে? আসলে অনু, থাক ইরাপু, তোমাকে আর কিছু বলতে হবে না, যাও গাড়িতে বসো। আর সাবধানে থেকো, কখন কি হয়ে যায় বলা তো যায় না। আনিকার কথায় ইরা কিছুটা ভয় পেয়ে গেল। তুই কি বলতে চাচ্ছিস অনু? আনিকা একটা বাঁকা হাসি দিয়ে বলল, আরে ইরাপু, এরকম তুতলাচ্ছ কেন? ইরা আর কিছু না বলে দ্রুত গাড়ির ভিতর ঢুকে বসল। কয়েক মুহূর্তের ভিতর ইরার শরীর ঘেমে গেছে। গাড়ির ভিতর বসে ইরার জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। না, আর না, কাল পরশুর ভিতর কিছু একটা করতেই হবে। আমি যতদূর বুঝছি অনু আমায় সহজে ছাড়বে না। ইরার আবার ঘেমে যাওয়া চিন্তিত মুখ দেখে নিবিড়ের কেমন জানি লাগছে। অনু ফিরে আসার পর থেকে ইরা কেমন জানি অল টাইম চিন্তিত থাকে। না, বিষয়টা দেখতে হবে। আনিকা গাড়িতে বসার সঙ্গে সঙ্গে কিছুক্ষণের মধ্যে নীলাভ ও ড্রাইভিং সিটে এসে গাড়ি স্টার্ট দিল। কিছুক্ষণের মধ্যে সবাই শপিং মলের সামনে উপস্থিত হলো। এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, সূর্যটাও ডুবে গেছে। সবাই গাড়ি থেকে নেমে শপিং মলের সামনে দাঁড়িয়ে আবিরের জন্য ওয়েট করে আছে। নীলাভ নীলিমাকে বলল, নীলু, আবির আর ওর বোনের আসতে এত লেট কেন হচ্ছে? ভাইয়ে সেইটা তো আমিও বুঝতে পারছি না, আবির তো অনেক আগেই বের হয়েছে। আরে আর ওয়েট করা লাগবে না, আমরা চলে এসেছি। আহিল বলল, আরে এই তো আবির চলে এসেছে, সবাই এবার ভিতরে চলো। আবির এসে নীলাভ নিবিড়ের সাথে হ্যান্ডশেক করল।
সরি ভাইয়া, একটু লেট হলো, আসলে রাস্তায় জ্যামে পড়ে গিয়েছিলাম। নিবিড় হেসে বলল, ইটস ওকে, আমরা মাইন্ড করি না। নীলাভও হেসে বলল, হুম, তোমার সাথে নাকি তোমার বোন আসবে সে কথায়? আসলে ভাইয়া ওর ফ্রেন্ডদের সঙ্গে শপিংয়ে আসছে, এজন্য আর কি, ওর জন্য বেশিক্ষণ ওয়েট না করে চলে আসছি। নীলিমা বলল, আচ্ছা হয়েছে হয়েছে, এবার সবাই ভিতরে চলো। হুম শিওর। সবাই ভিতরে শপিং মলের ভিতরে চলে গেল। সবাই আগে লেহেঙ্গার দোকানে গেল। নীলিমা তো প্রায় 1015টা লেহেঙ্গা বের করেছে, কিন্তু একটাও তার চুজ হচ্ছে না। এদিকে বেচারা আবির হবু স্ত্রীর জন্য লেহেঙ্গা চুজ করতে করতে অবস্থা তার খারাপ। ইরা আর প্রিয়া মিলে তাদের জন্য লেহেঙ্গা দেখছে। ফাইয়াজ আর আহিল নিবিড়ের এখানে কোনো কাজ নাই বলে পাশে ক্যান্টিনে গিয়েছে। আর এদিকে আনিকা একটা লেহেঙ্গা নিয়ে চুপচাপ বসে আছে। আনিকার এভাবে বসে থাকা দেখে নীলাভ বলল, কি ব্যাপার ম্যাডাম, আপনি লেহেঙ্গা নিবেন না? আনিকা ঠোঁট উল্টিয়ে বাচ্চাদের মতো করে বলল, নীলাভ, আমার একটাও পছন্দ হচ্ছে না। আনিকার এরকম রিয়াকশন দেখে নীলাভের হাসি পেল। নীলাভ মুচকি হেসে বলল, 1 মিনিট, আমি চুজ করে দিচ্ছি। অবশ্য আমার বউ এমনিতেই অনেক সুন্দর, সে যেটা পরবে সেইটাতেই তাকে মহারানী লাগবে। চলবে। গল্প তোমাতেই বিভোর। লেখানিতে তাসনুভা জুহি। ষষ্ঠ